ওকে, আমরা যখন আপনাদের অ্যাকাউন্ট গুলোকে যখন আপনারা দেন, তারপরে আমরা কি করি, তা আমরা অ্যাকাউন্ট গুলোকে প্রথমে আপনার সমস্ত সেট আপটা করে দেন আমাদের একটা রিসার্চ টিম আছে যারা প্রোডাক্ট রিসার্চ করে। তাদের শুধু কাজই হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করা, এবং ওই রিসার্চ করে করে সে প্রোডাক্ট সেগমেন্টেশন করে আলাদা করে রাখে। এখন প্রোডাক্ট রিসার্চ যেটা হয় সেটা কিন্তু পার্মানেন্ট কিছু না। আসলে প্রোডাক্টটা ওরা দেখে যে লাস্ট 7 ডেজে কি ইয়া ছিল, এটা ডিমান্ড ছিল, বা আগামীতে কি ডিমান্ড আছে, ওই বেসিসে ওরা আরো কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া ওরা প্রোডাক্ট গুলো রিসার্চ করে সিলেক্ট করে একটা জায়গা আছে, ওই জায়গাটায় রাখে ওরা। আমাদের একটা কমন প্ল্যাটফর্ম আছে, ওখানে রাখে। ওখান থেকে আমরা, যারা আপনার স্টোরে প্রোডাক্ট অ্যাড করে, তারা ওখান থেকে প্রোডাক্ট নিয়ে নিয়ে আপনার স্টোরে অ্যাড করে। তো স্টোরেজে অ্যাড করে, এটার আবার কিছু ক্রাইটেরিয়া আছে আপনাদের অ্যাকাউন্টের। আমরা একটা অ্যাকাউন্টের পোর্টফোলিও তাদের কাছে সেন্ড করি যে এই অ্যাকাউন্টে এই পরিমাণে সেল জেনারেট করা যাবে। যেমন এক ভাইয়ের হয়তো $3000 লিমিট আছে, সে আমাকে বললো যে আমার $3000 লিমিট আছে। তো ওই $3000 লিমিট অনুযায়ী যে প্রোডাক্টটা অ্যাড করলে ওই পর্যন্ত যায়, বা ওরকম মানে সেলটা আমরা আশা করি যেখান থেকে এই লেভেলে হবে, ওইভাবেই প্রোডাক্ট অ্যাড করা হয়। কিন্তু ভাই যে কথাটা বলেছেন, এটা খুবই মজার জিনিস। সেটা হচ্ছে একটা প্রোডাক্ট যখন আমরা অ্যাড করি, ওই প্রোডাক্টের ডিমান্ড 2-3 দিন, 4 দিন, 5 দিন থাকে, তারপরে হয়তো থাকে না। আবার অনেক প্রোডাক্ট আছে যে হ্যাঁ অ্যাড করা থাকে, ওইটা প্রোডাক্ট অর্ডার আসতেই থাকে। এটা ডিপেন্ড করে, এটা আমরা জানি যে কোন প্রোডাক্টের অর্ডার কতদিন থাকবে। মোটামুটি একটা আইডিয়া করতে পারি আর কি, জানি বলতে ওরকম না, বাট কিছুটা গেস করা যায় যে এই প্রোডাক্টটা এই লেভেলে থাকবে। এটার কারণটা হচ্ছে আমাদের কাছে কিছু রিপোর্ট থাকে, আমরা কিছু রিপোর্ট কালেক্ট করি। যে যেমন ধরুন আজকে অ্যামাজনে সারা দিনে 10,000 পিসেস একটা প্রোডাক্টের অর্ডার হয়েছে, কিন্তু অ্যামাজন 10,000 পিসের প্রোডাক্ট অর্ডার মানে ডেলিভারি করতে পারেনি। তাদের হয়তো শর্টেজ আছে 8,000 পিসেস। তো তারা ওই অর্ডার গুলো, কিন্তু অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যায়, অনেক অর্ডার ওয়েটিং লিস্টে থাকে, আবার অনেক অর্ডার তারা নিতে পারে না, যখন আনঅ্যাভেলেবেল থাকে তখন নিতে পারে না। ওরকম কিছু লিস্ট আমরা পাই বিভিন্ন জায়গা থেকে। তো ওই অনুযায়ী আমরা প্রোডাক্ট অ্যাড করি, বাট আমরা জানি যে এই লিস্ট থেকে এই প্রোডাক্টটা হয়তো নেক্সট 7 ডে চলবে, তারপরে চলবে না। যার জন্য আপনি দেখবেন আপনাদের লিস্টিং যখন হয়, লিস্টিং গুলো কিন্তু কিছুদিন পরে আর থাকে না। এবং আপনি যদি ওরকম লিস্টিং আমরা সবসময় অ্যাড করতে থাকি, আপনার মানে ইসে ভরে যাবে লিস্টিং এ। বাট দেখবেন কি, যে লিস্টিং কিন্তু হয়তো এখন দেখছেন 25টা আছে, পরের দিন দেখবেন যে হয়তো 10টা ওখান থেকে নাই। এটা হচ্ছে ডিমান্ড বেসিসে আমরা প্রোডাক্ট অ্যাড করি এবং প্রোডাক্ট লোড করি। যদি ওটা ডিমান্ড যখন দেখি যে ওটা নাই বা চলে গেছে, অথবা ওটা আউট অফ স্টক হয়ে গেছে, তখন আমরা ওখান থেকে ওটা রিমুভ করে ফেলি। তো এই বেসিস মেইনলি হচ্ছে যে এই বেসিসে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো অ্যাড করি, এবং ওখান থেকেও আবার প্রোডাক্ট রিমুভ করা হয়। মোস্ট অফ দ্য টাইম প্রোডাক্ট খুব বেশি ডিমান্ড বেশি দিন থাকে না কিছু কিছু প্রোডাক্টের। আবার কিছু প্রোডাক্ট আছে যে হ্যাঁ ওইটা আমরা রেখে দিই, যে ওখান থেকে খুব ভালো প্রফিট হয়, একটা প্রোডাক্ট সেল করলে হয়তো আহ, মানে প্রফিট আরওআইটা অনেক বেশি হয়, 50%, 60%, ইভেন 70% হয়। ওগুলো রেখে দিই যে আপনার সেলটা, প্রফিটটা ভালো জেনারেট হওয়ার জন্য। আপনার হয়তো 10টা প্রোডাক্ট সেল করলে 100 টাকা প্রফিট হলো, বাট ওইটা সেল করলে 100 টাকা প্রফিট হয়ে গেল। সো আপনার প্রফিটটা হয়তো বেড়ে যায়, চান্স থাকে আর কি। ওটাও অ্যানালাইসিস করা হয় যে ওটার অর্ডার আসবে কিনা। যদি অর্ডার আসে, দেন আমরা কিছু প্রোডাক্ট ওইভাবে রেখে দিই। মেইনলি এইভাবেই আমরা প্রোডাক্টটা আসলে রাখি। তাহলে তাহলে কি ভাই আজকে ওই অ্যানালাইসিসটা আপনি শিখাবেন আজকে কিভাবে অ্যানালাইসিসটা করেন আসলে? ওই কারণ অ্যানালাইসিস আমরা তো বুঝতে, এটা তো অনেক বিশাল জিনিস আসলে। আর ওই আপনি যেভাবে বলতেছেন, অ্যানালাইসিসটা আসলে শিখানো সম্ভব না, এই জন্য যে ওইটা আমরা আপনাকে শিখাতে পারবো না কখনোই। কারণ আমরাও করি, সফটওয়্যারের মাধ্যমেও করি, প্লাস আমাদের যারা কাজ করে এরা আসলে এখন আর সফটওয়্যারের চেয়ে তারা বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তারা কোনো সফটওয়্যারকে কেয়ার করে না, সত্যি কথা। তারা নিজেদের অ্যানালাইসিস থেকেই করে এইটা। আপনি যখন করবেন, বা আপনি যখন আপনার ইসে প্রোডাক্ট গুলো দেখবেন, আপনি যদি ক্লোজলি মনিটরিং করেন, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। প্লাস হচ্ছে আপনার অ্যামাজনে দেখতে হবে আসলে এটা। আপনি অ্যামাজনে যত দেখবেন, অ্যামাজনের আমরা ওই লেভেলে এখনো যাইনি। প্রত্যেকটা প্রোডাক্টের একটা সেলিং রেট আছে অ্যামাজনে, মানে ওই প্রোডাক্টটা ওই ক্যাটাগরিতে কত নম্বরে আছে। সো ওইভাবে করে আমরা ক্যাটাগরাইজ থেকে হোক, বা ওই প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে হোক, 3-4টা প্যারামিটার আছে, যে প্যারামিটার থেকে বোঝা যায় যে আসলে এই প্রোডাক্টের ডিমান্ড কেমন মার্কেটে। ওইটা বেসিস করেই মেইনলি আমরা প্রোডাক্ট সিলেকশন করি। সেই ক্যালকুলেশন বা সেই অ্যানালাইসিস আপনি অটোমেটিকলি শিখে যাবেন যখন আপনি দেখতে থাকবেন। আর যদি আপনি কোনো সফটওয়্যারের মাধ্যমে শিখতে চান, সেক্ষেত্রে আপনি সফটওয়্যারের সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে ড্রপ শিপিং এর জন্য ওইরকম কোনো সফটওয়্যার তেমন নেই। আছে হচ্ছে সব ইয়ার জন্য, এফবি এর জন্য। মোস্ট অফ দা সফটওয়্যার হচ্ছে এফবি এর হেল্প করার জন্য আর কি। তো আমরা আশা করি যে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট দিয়েছেন আমাদেরকে, এরা একটু
ফলো করবেন যে কি কি প্রোডাক্ট ঢুকতেছে, কি কি প্রোডাক্ট লিস্টিং হচ্ছে, কি টাইপের প্রোডাক্ট আসতেছে, আবার কোন প্রোডাক্ট গিয়ে কোন প্রোডাক্ট অ্যাড হচ্ছে, এগুলো একটু যদি লক্ষ্য করেন এবং আপনি যদি মাঝে মাঝে অ্যামাজন অ্যাকাউন্টে যান, তখন কিন্তু আপনারা বুঝবেন যে আসলে কি টাইপের প্রোডাক্ট আমরা অ্যাড করতেছি বা কেন করতেছি, ওইটা একটু একটু হলে বুঝবেন। বাকিটা আমরা সময় যখন আরো বেশি যাবে, আরো আপনাদের অ্যাকাউন্ট যখন মানে আরেকটু ওল্ড হবে, তখন আমরা আলোচনা করবো। এখন করলে বুঝতে পারবেন না, যার জন্য আমি এখন করছি না আসলে আলোচনাটা। বা আচ্ছা। একটা কোশ্চেন ছিল, জি, করবো? জি যে শিওর। আছে আমাদের যে শিপমেন্ট যে হয় না, মালটা যখন অর্ডার আসে, দেখুন আমি দেখলাম যে ওইখানে আনশিপটি পড়ে থাকে। আপনারা মানে ওইখানে বায়ারকে কিভাবে ইয়েটা করেন? কারণ ওয়ালমার্ট থেকে যখন প্রোডাক্টটা যায়, কারণ ওদের তো শিপিং ট্র্যাকমেন্টটা তো আমরা দিতে পারি না। মানে আচ্ছা, আমরা সেটা শুনেন। আমি দেখলাম যে আপনি শিপিং ট্র্যাকমেন্ট গুলো দেন নাই, মানে ওগুলা ওখানে ট্র্যাকমেন্টের জায়গায় কিছু দেখলাম না আর কি। এটা বুঝি নাই আমি ওই ব্যাপারটা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা অনেক সময় যে জিনিসটা আপনারা আপনাদের স্ক্রিনে দেখেন, ওইটা আসলে রিয়েল জিনিস না। কারণ হচ্ছে অ্যামাজন যখন আপডেট হয়, অ্যামাজন সবকিছুই যে কোনো জিনিসই আসলে সফটওয়্যারের ক্ষেত্রে, আপনারা যারা সফটওয়্যার রিলেটেড কাজ করেন বা কম্পিউটার রিলেটেড কাজ করেন, ইভেন আপনার ল্যাপটপে যদি আপনি কোনো কাজ করেন, আপনি ছোট নেটওয়ার্কই ধরেন, আপনার ল্যাপটপে অন্য কোথাও নাই, ওই জিনিসটা আপনার ল্যাপটপে আছে, কিন্তু আপনি যদি সেভ করতে যান একটা ফাইল, যদি বড় ফাইল হয় লাইক 500 জিবি বা 200 জিবি, এরকম যদি কোনো ভিডিও ফাইল হয়, আপনি দেখবেন যে ওইটা সেভ হতে অনেক সময় লাগতেছে। হুম। তো এটা হচ্ছে আপনার আপনার ল্যাপটপের কথাই আমি বলছি, বাট আমরা সেভ করছি, আমরা একটা মানে একটা রুট, একদম রুট লেভেলের একটা অ্যাড্রেস থেকে আমি একটা জিনিস সেভ করছি, এটা গিয়ে সেভ হচ্ছে অ্যামাজনের সেন্টারে। সো ইট টেক্স টাইম অ্যাকচুয়ালি। তো আমরা যখন অর্ডার প্লেস করে দেই এবং ওই অর্ডার গুলো যখন কনফার্ম করে দিই, আপনারা ওইটা দেখেন 2 দিন পরে যে অর্ডার সাবমিটেড হয়ে গেছে বা অর্ডার প্লেস হয়ে গেছে, 2 দিন কিন্তু আপনি দেখেন আনশিপড। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমরা কাউকে অর্ডার গুলো শিপ করে দেয়, আমাদের টিম যখন শিপ করে দেয়, শিপ করার পরেও শিপমেন্টের একটা অপশন আছে দেখবেন, ওখানে শিফটের জন্য তারা বাটন দিয়ে দেয়া আছে, ওইটাকে ইয়ে করে দেয় এবং আপনার ওই শিপমেন্টের সবাইকেই নোটিফিকেশন পাঠানো হয়, দ্যাট ইজ ইয়ে কি বলে ট্র্যাকিং নাম্বার। তো ওগুলোও দেয়া হয়, কিন্তু ওগুলো আপডেট হতে হতে ইভেন অ্যামাজন সামটাইমস আপডেট করে অনেক পরে, 7 দিন, 10 দিন, 15 দিন পরে। এটা আপনারা কিভাবে বুঝবেন? সে আপনার আজকে যদি অ্যাকাউন্টে দেখেন আপনার 200 অর্ডার হয়ে গেছে বা 300 অর্ডার হয়ে গেছে, আপনি দেখলেন যে সেল হয়ে গেছে অনেক, বাট 50 পিস সেল হয়েছে, আমরা 50 পিস শিপ করেছি। আপনি অ্যামাজনে যখন আপনার ইসে ঢুকবেন, গিয়ে দেখবেন যে অর্ডার স্ট্যাটাসে দেখবেন যে আপনার হয়তো 10টা অর্ডার শো করতেছে। আপনি কিন্তু শিপ করে দিয়েছেন, প্রোডাক্টও পেয়ে গেছে, কিন্তু এটা আপডেট হচ্ছে না বা আপডেট হয়নি। সো যেমন গত 1 সপ্তাহের ভিতরে আমাকে কয়েকজন অ্যাকাউন্টে কয়েকজন আমাকে বলেছে যে আমার প্রোডাক্টের অর্ডার করা হয়নি বা এই প্রোডাক্টের ডেট চলে যাচ্ছে এরকম। কিন্তু এগুলো কিন্তু আসলে বিভিন্ন 2-3টে কারণে হতে পারে। একটা হচ্ছে যে আপডেট হয়নি, আরেকটা হচ্ছে যে হ্যাঁ ওই প্রোডাক্টটা আমরাই অর্ডার করিনি, বিকজ ওই প্রোডাক্টটা নেই মার্কেটে, অ্যাভেলেবেল নেই, অথবা আছে কিন্তু প্রাইস বেশি। তো এইসব ক্ষেত্রে আপনাদের অরিড হওয়ার কিছু নাই যে আমার অ্যাকাউন্টের হেলথ খারাপ হবে বা কিছু। এটার প্রত্যেকটা জিনিস হ্যান্ডেলিং করার কিছু সিস্টেম আছে। আমরা যখন একটা প্রোডাক্ট দেখি যে এটা কালকেই ডেলিভারি দিতে হবে, আমরা ওই প্রোডাক্টটা ট্রাই করি কালকেই শিপমেন্ট করার জন্য। কিন্তু যদি দেখি যে ওইটা শিপমেন্ট করতে গিয়ে বা অর্ডার করতে গিয়ে যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল নেই, তখন কিন্তু আমরা ওয়েট করি। কিন্তু এই ওয়েট করি মানে এই না যে আমরা চুপচাপ বসে থাকি, আমরা কিন্তু কাস্টমারকে জানাই যে তোমার প্রোডাক্টটা এখন অ্যাভেলেবেল নেই, তুমি একটু ওয়েট করো। সো কাস্টমার হ্যাপি থাকে, কাস্টমার কোনো কিছু বলে না। আর যদি হ্যাপি না থাকে, সে যদি খুব আর্জেন্ট হয়, সে কিন্তু মেইল করে বলে যে হ্যাঁ আমি ওয়েট করতে পারবো না, আমার এটা দরকার, তুমি যদি না পারো দেন ক্যান্সেল দ্য অর্ডার। তো ওই কথার বেসিসই আমরা ওয়েট করি। যদি সে বলে যে ওকে ফাইন, আই ওয়েট, দেন আমরা ওয়েট করি। যদি সে বলে নো, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েট, আই ওয়ান্ট টু মানি ব্যাক চাই বা আরো মানে অন্য কোনো যদি কমেন্ট থাকে, সেই অনুযায়ী আমরা আসলে ডিসিশনটা নেই। সো তখন আপনার যদি ভাই আমরা আমি একটু ইন্টারাপ্ট করে একটু অ্যাড করি, মানে আমি যে জিনিসটা দেখছি, মানে 6 তারিখে ধরেন একটা প্রোডাক্ট অর্ডার হয়েছে, 9 তারিখের ভিতর শিপ করতে বলছে এবং 12 তারিখের ভিতর ডেলিভারি দিতে বলছে। হুম, কিন্তু আপনারা যখন অর্ডারটা 6 তারিখে পান, ওই যে 6 তারিখে আপনারা ওয়ালমার্ট থেকে প্লেস করেন, দেখা যায় যে অর্ডারটা 9 তারিখের মধ্যে ডেলিভারি হয়ে যায় এবং এখানে আনশিপ কথা ছিল, ওই জিনিসটা আর থাকে না। হুম, জিনিসটা কি এটাই বলতেছেন আপনি? রাইট, এটাই বলছি। কিন্তু এটা রাইট দা ওয়েতে আপনি কোনো কিছু আপডেট দেখবেন না আপনার সিস্টেমে। আপনি কখনোই মানে আমরা করার সাথে সাথে বা ওই লোক পাওয়ার সাথে সাথেই সবকিছু আপডেট হয়ে যাবে না, এটা সময় লাগবে অনেক। অ্যামাজনের সিস্টেমে সময় লাগবে, কারণ
আপনারা জানেন মানে অ্যামাজন কিন্তু অ্যামাজনের যে সফটওয়্যারটা ইউজ করে এটা হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বড় সফটওয়্যার। এটা মেনটেন করতে $1 বিলিয়ন লাগে। সো এটা আপনারা বুঝতে পারেন যে এটা কিভাবে কাজ হয়। এটা এভরি উইক আপডেট করে, আপডেট করতেই এদের মানে একটা আপডেট যদি দেয় 7 দিন লাগে আপডেটটা ক্লিন হতে, মানে অ্যাকাউন্টে ইফেক্ট করতে। সো এটা মানে ইটস নট মানে এটা কোনো ছোটখাটো জিনিস তো না, এটা অনেক ভারী একটা জিনিস। যার জন্য হয় কি যে আপনার আমার বা আমাদের মতো এরকম তো মিলিয়ন মিলিয়ন ইয়ে আছে, সাপ্লায়ার আছে বা ইয়ে আছে, অ্যাকাউন্ট হোল্ডার আছে, সবারটা আপডেট ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হয়, তারপর অনেক সময় লাগে। আপনি যেটা দেখেন বা আমরা যেটা দেখি এইটা মানে ইয়া না, কি বলে, এটা এক্সাক্ট পিকচার না। যেমন ধরেন আজকে আপনার অ্যাকাউন্টে 10টা অর্ডার হয়েছে, আমরা অর্ডারগুলো করে দিয়েছি, কিন্তু আপনি দেখতেছেন যে একটা অর্ডার হয়নি, ইভেন একটাও শিফট হয়নি, এটা 1 দিন 2 দিন 3 দিনও হচ্ছে না। আমরা কিন্তু অর্ডার করে দিয়েছি এবং আমরা ওখানে ক্লিক করে দিয়েছি যে এটা অর্ডার ডেলিভারি হয়ে গেছে, এবং আমরা ওদের ইয়ে করে কি বলে ট্র্যাকিং নাম্বার পাঠিয়ে দিয়েছি। ওরা কি করবে দেখবেন, আপনার দিন চলে যাবে, 2 দিন 3 দিন যাবে, আপনার ট্র্যাকিং নাম্বারে গিয়ে দেখাবে যে আপনার ট্র্যাকিং নাম্বার ঠিকভাবে হয়নি, আপনার ট্র্যাকিং নাম্বার কমে গেছে, এবং আপনাকে ইয়েলো ফ্ল্যাগ পাঠাবে। আবার ওরা অর্ডার ডিফেক্টিভ রেটে ওডিআর রেট দেখবেন যে আপনার কমে গেছে, এবং ওরা ইয়েলো ফ্ল্যাগ পাঠাবে, আপনাকে নোটিশ পাঠাবে যে ইওর অ্যাকাউন্ট ইজ রিস্ক টু বি ডিএক্টিভেটেড। আপনি তো ভয় পেয়ে আমাকে মেসেজ করবেন জানিস ভাই কি জানি হয়ে গেল। আসলে কিছুই হবে না, ভয়ও পাবেন না, কারণ হচ্ছে আপনি অলওয়েজ দেখবেন আপনার অ্যাকাউন্ট হেলথটা কি আছে। আপনি দেখবেন ওডিআর রেট কমে গেছে, ওখানে ইয়েলো সাইন আছে, আপনার ট্র্যাকিং রেট কমে গেছে, ওখানে ইয়েলো সাইন আছে, বাট আপনার অ্যাকাউন্ট হেলথ ইজ গুড। সো অ্যাকাউন্ট হেলথ কিভাবে গুড থাকে যদি ওগুলো হয়, এটা অ্যামাজনও জানে। হ্যাঁ, অ্যামাজন জানে যে আমার আপডেট করতে সময় লাগতেছে, এই জন্য কিন্তু ওই যে রোবোটিক সিস্টেম আপনাকে ইয়েগুলো পাঠায়, ওই মেসেজ গুলো পাঠায়, এগুলো সম্পূর্ণ রোবোটিক, এটা কোনো হিউম্যান বিং বা কেউ আপনাকে আপনার অ্যাকাউন্টটা ধরে টার্গেট করে মানে মেসেজ পাঠায় না, রোবোটিক সিস্টেমে মেসেজ তাহলে ভাইয়া পাঠায়। রাইট সাইডে যে থাকে বাই শিপমেন্ট, কনফার্ম শিপমেন্ট, ওটা জিনিসটা কি? হ্যাঁ ওইটাই, ওই কনফার্ম শিপমেন্ট দেওয়ার পর ওইটা আপডেট হতে সময় লাগে 3 থেকে 4 দিন লাগে ওইটা। আমরা তো শিপমেন্ট করার সাথে সাথে ওইটা কনফার্ম শিপমেন্ট দেই, কিন্তু ওইটা অনেক সময় লাগে ওইটা আপডেট হতে, অ্যাটলিস্ট 4-5 দিন লাগে, অনেক সময় 7 দিনও লেগে যায়। তো এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নাই। এবং এটা আপনারা যারা বলছেন ফাইন, কিন্তু মানে এটা এরকম না যে আমরা অর্ডার করছি না, বা মানে আমরা তো প্রত্যেকটা অ্যাকাউন্টে যখন যেটা যে ডেটে যেভাবে করা দরকার সবই ওইভাবে করি। যদি কোনো অর্ডার কোনো সময় আমরা না পাই, সেটা আমরা ওইভাবে ফেলে রাখি না, সেটাও আমরা আমাদের সিস্টেম আছে, ওই অর্ডার ওখান থেকে সরিয়ে নিয়ে আমরা রেখে দিই, যে এবং ওইটা পরবর্তীতে যখন আমরা অ্যাভেলেবেল হবে তখন আমরা দিব, এইভাবে করে রেখে দিই। ওরা যখন ওই প্রোডাক্ট অ্যাভেলেবেল হয় আমাদেরকে নোটিফাই করে, তখনই আমরা এটা সাবমিট করে দিই। এবং এর ভিতরে যদি এরকম কোনো সমস্যা হয় যে কাস্টমার বলেছে যে আমি টাকা চাচ্ছি, আমরা রাইট দা ওয়েতে তার টাকা ব্যাক করে দিই। এখন আপনার বা আমার বা যে কোনো কারো প্রশ্ন হতে পারে যে টাকা ব্যাক করলে আমার কোনো লস হবে কিনা। প্রোডাক্ট যদি শিপমেন্ট না করি সেক্ষেত্রে কোনো লস নেই, প্রোডাক্ট যদি শিপমেন্ট হয় সেক্ষেত্রে হয়তো বা অনেক সময় দেখা যায় যে আপনার 10 টাকা 20 টাকা 15 টাকা হোয়াট এভার যে প্রোডাক্ট দাম, ওই অনুযায়ী অ্যামাজনের যে একটা পার্সেন্টেজ আছে ওই পার্সেন্টেজ হয়তো কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে লস হতে পারে। এখন বিজনেস যখন আপনি করবেন আপনার কিছু কিছু জিনিস তো বিয়ন্ড টু ইয়োর কন্ট্রোল, বিয়ন্ড টু আওয়ার কন্ট্রোল। এটা হচ্ছে মার্কেটে যদি না থাকে আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। অথবা মার্কেটে দাম বেড়ে গেল, আমরা একটা হয়তো 6 টাকায় প্রোডাক্ট দেখেছিলাম, সেটা এখন গিয়ে দেখলাম যে ওটা 12 টাকা হয়ে গেছে। কারণ আমি তো 12 টাকায় কিনে সেল করলে আমার তো লস হবে, তখন ওই লসের চেয়ে আমি বরং অ্যামাজন থেকে 2 টাকা লস করলাম, অসুবিধা কি। তো ওইভাবে করে আর কি জিনিসগুলো আমরা ম্যানেজ করি। 6,000 টাকা যার সেল হয়েছে সে কি আদনান ভাই? ভাইয়া আমি ইমরান। ভাইয়া আমারও অলমোস্ট কাছাকাছি এরকম হয়েছে, অলমোস্ট। আচ্ছা, ছয় আমার হাজার টাকার ব্যাপারে আমি বলি, আপনি আমাকে বলেছিলেন, আমার মনে পড়েছে যে আনিস ভাই আমার সেল তো অনেক হয়ে যাচ্ছে, স্টপ করেন, মনে আছে আপনি রিকোয়েস্ট এটা করেছেন। আমি বলি না, আমার কাছে 6,000 টাকার মতো সেল হয় না মেবি। এটা আমি কালকে বলছিলাম ও আপনারে। আচ্ছা, জি রাশিদ, হ্যাঁ রাশিদ ভাই, আচ্ছা। জি ভাইয়া। এটা হচ্ছে, এখন জি আমি বলি আপনাকে কি হয়েছে, আপনার এটাও আপনারা মজার জিনিস, এটাও বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এটা এরকম একটা স্পিডি জিনিস যে আপনার যদি একটা ফ্যান যদি চলে অনেক জোরে, আপনি যখন ওইটাকে স্টপ করেন সুইচটা, ওইটা কিন্তু সাথে সাথে স্টপ হয় না, ওটা কিন্তু অনেক মানে ঘুরতে 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 আস্তে আস্তে গিয়ে থামে। এটা একদম প্র্যাকটিক্যাল, এই টাইপের উদাহরণটা এই জন্য দিলাম, আপনার যখন সেল জেনারেট হতে থাকে সেলটা তো আপনার ডিসপ্লেতে আছে, কাস্টমার আপনাকে দেখতে পাচ্ছে, কাস্টমার যখনই অর্ডার করে, অর্ডার করতে যায় তখন আপনার প্রোডাক্টটা কাস্টমার দেখতে পাচ্ছে। তো আমি কি করলাম, সেলস চ্যানেল থেকে আপনি রিকোয়েস্ট করার পরে সাথে সাথে কিন্তু আমি ওদেরকে বলে আপনার স্টপ করে দিয়েছি।
কিন্তু স্টপ করার পরে অ্যামাজন থেকে ওইটা ডিসঅ্যাপিয়ার যতক্ষণ না হচ্ছে ততক্ষণের ভিতরে আপনার আমি দেখেছি $1,000 অর্ডার ঢুকে গেছে। কারণ আপনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছিলেন, আমি দেখেছি। তো আপনি $4,000 সেল হয়েছে তখন একটা স্ক্রিনশট দিয়েছিলেন আমাকে, বাট তারপরে যখন স্ক্রিনশট দিয়েছেন 1.5 ঘন্টার ভিতরে আপনার আরো $1,000 সেল হয়ে গেছে সম্ভবত। 5,000 জি সামথিং ছিল তখন, রাইট? জি জি রাইট। আচ্ছা, সো এটা হয় মাঝে মাঝে এরকম। এটা নিয়ে আপনাদের এত অরিড হওয়ার কিছু নাই। আপনাদের সবাইকে আমি এও বলছি যে যদি আপনাদের এরকম হয় যে হ্যাঁ আপনার লিমিট হচ্ছে $3,000, এখন সেল একটু বেড়ে গেল, এগুলো আমরা ম্যানেজ করতে পারি, কাস্টমার সাথে কথা বলে ম্যানেজ করা যায়। আমরা চেষ্টা করব আর একটু আরো আরো যাতে কম আসে সেজন্য। বাট হয় কি অনেক সময় আমরা সরিয়ে ফেলার পরও আপনার, আমরা সত্যি কথা বলতে আপনাদের অ্যাকাউন্ট গুলো কোথায় দেয় এটা আপনারা বুঝতে পারতেছেন না এখনো। আমরা এমন জায়গায় দেই যেখানে মানে মানুষকে, কাস্টমারকে সত্যি কথা বাধ্য করি, তারা অন্য কোথাও ওয়ে নাই, আমাদের কাছ থেকে কেনা ছাড়া তাদের আর কোনো ওয়ে থাকে না, তারা বাধ্য হয়ে অর্ডার করতে থাকে। এবং এই জন্যই আপনারা এরকম বৃষ্টির মতো, কে জানে বলেছে যে বৃষ্টির মতো টুপটুপ করে অর্ডার ঢুকতেছে, তো ওরকম ঢুকে আপনাদের অর্ডার। সো আশা করি আপনারা সবাই প্লিজ, নাকি আপনাদের যে পরিমাণ অর্ডার আসতেছে বা যে হচ্ছে, আপনাদের কোনো কমপ্লেন আছে কিনা? তো ভাইয়া কোয়েশ্চনটা হচ্ছে এখন এটা ধরেন কম বাজেট নিয়ে নামলে আপনারা কিভাবে টার্গেট করতে পারেন যে আমার প্রাইস রেঞ্জ 30-35 এর প্রোডাক্ট গুলো আমি লিস্টিং করব? কারণ আমার $300 10-15টা প্রোডাক্ট গেছে, এই জন্য আমার ব্যালেন্স তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এটা তো ভাইয়া কোনো ব্যাপার না। আপনার যদি $300 প্রোডাক্ট যায়, আপনি দেখেন একটা প্রোডাক্টে $300 প্রোডাক্টে $75 বা প্রফিট আছে বা এরকম কিছু আছে। সো আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রি করে $75 প্রফিট করেন, আর যদি 10টা প্রোডাক্ট সেল করে $60 প্রফিট করেন, সো হুইচ ওয়ান ইজ কনভিনিয়েন্ট ফর ইউ? এটা যে কোনো লোক কিন্তু বুঝে। হ্যাঁ, এটা কিন্তু ওইরকম কোনো ম্যাটার করে না অ্যাকচুয়ালি। আচ্ছা ম্যাটার করে আপনার হচ্ছে মানে ইয়েটা কি বলে, ক্রেডিট লাইনটা, যে আমি 3,000 এর ভিতরে রাখতে পারছি কিনা। বাট যে জি প্রোডাক্টটা সেল করলে, একটা প্রোডাক্ট সেল করলে যদি আপনার $74 প্রফিট হয়, আপনার কাজ কিন্তু কম, আপনি একটা শিপমেন্ট করে চুপচাপ বসে থাকবেন। কিন্তু আপনার জি যদি জি ওখানে 50টা শিপমেন্ট করতে হয়, এক একটা প্রোডাক্টে $2 করে প্রফিট হলো, আমরা হয়তো ওই পানি বিক্রি করলাম বা আদার্স কিছু বিক্রি করলাম, জি সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় ওডিআর রেট অনেক সময় বাড়ে কমে, মানে অনেক কিছু, অনেক সমস্যা হয়, ওটাও আমরা বুঝি। আবার অ্যাকাউন্ট হেলথ ভালো রাখার জন্য বেশি সেলও করা দরকার। সো ওইগুলো জি। আমরা অ্যানালাইসিস করে করেই করি, ওইটা নিয়ে আপনার অত বেশি মানে চিন্তা করার দরকার নেই। ইনশাল্লাহ জি আমরা এটাকে ওকে। ঠিক করে ফেলবো, সমস্যা নেই। জি ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে একটা খুব সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলবো। আপনারা যারা অ্যাকাউন্ট হোল্ডার সবাই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, গত 2 দিনে অ্যামাজনের একটা আপডেট ছিল, হচ্ছে গত মাসের 29 তারিখে আপডেটটা শেষ হয়েছে। তো 29 তারিখে আপডেট হওয়ার পরে যে আপডেটটা ওরা করেছে, ওইটার রিফ্লেকশন বা ওইটার রেজাল্ট হচ্ছে গত 4-5 দিনে খুব, মানে খুব ট্রিমেন্ডাসলি হয়েছে। সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট, মানে ওরা সামহাউ কোনো কারণে, আমি জানি না ওরা এটা নিয়ে কেন এত কাজ করতেছে, অ্যাকাউন্ট রিলেটেড কিছু জিনিস ওরা আপডেট করেছে হঠাৎ করে। সেটা হচ্ছে আপনার সেম আইপি থেকে যদি আপনি লগ ইন করেন, তখন ওই ওই অ্যাকাউন্ট গুলোকে ওরা ডিঅ্যাক্টিভেটেড করে দিচ্ছে। আচ্ছা, এটা হয়েছে গতকালকে ফার্স্ট হয়েছে। আমার এক পুরনো এক ইয়ে আছে, আপা আছে, ওনার কাছ থেকে আমরা প্রথমে এটা পেয়েছি। তো আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যে ডিভাইসটা ইউজ করেন অ্যামাজনের অ্যাকাউন্টে ঢোকার জন্য বা অ্যামাজনে লগ ইন করার জন্য, সেম ডিভাইসে আপনি আর কোনো অ্যাকাউন্টে ঢুকবেন না, অ্যামাজনের কোনো অ্যাকাউন্টে আর ঢুকবেন না। এখন প্রশ্ন আসতে পারে যে আমার ফ্রেন্ড আসছে বা আমার কাজিন আসছে, সে আমার অ্যাকাউন্ট দেখতে চাচ্ছে বা তার অ্যাকাউন্ট আমি দেখতে চাচ্ছি, তো তাহলে কি ঢুকবো না? নো, আপনি তাহলেও আপনার অ্যাকাউন্ট থেকে ঢুকবেন না। আপনি তার ল্যাপটপে বা তার আইফোনে বা তার কোনো ডিভাইস দিয়ে তার অ্যাকাউন্টে লগ ইন করবেন। ইভেন আপনিও তাকে রিকোয়েস্ট করবেন না যে তুমি আমার অ্যাকাউন্টটা তোমার ওই ডিভাইস দিয়ে ঢুকো, কারণ সেও বিপদে পড়ে যাবে। এটা কিন্তু আপনাদের আমি আগেও বলেছি, অ্যামাজন কিন্তু রোবোটিক সিস্টেমে বেশি চলে। আপনাকে যখনই ও দেখবে যে আপনি একটা অ্যাকাউন্ট থেকে আপনার নিজের অ্যাকাউন্টে ঢুকেছেন এবং সেম ডিভাইস থেকে আপনি আবার আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করেছেন, ওরা রাইট দা ওয়েতে যখনই আপনাকে এটা দেখবে, রাইট দা ওয়েতে কিন্তু আপনার অ্যাকাউন্ট দুটোকেই সাসপেন্ড করে দিবে। আইদার সাসপেন্ড করবে অথবা ডিঅ্যাক্টিভেটেড করবে, সামথিং কিছু একটা করে দিবে। তখন কিন্তু আপনি হয় ভয় পেয়ে যাবেন, আমাকে মেসেজ দিবেন, বা একটা একটা ইয়ের ভিতর, অস্বস্তির ভিতর পড়ে যাবেন। এবং তখন যে আপনাদের ফ্রাস্ট্রেশনটা কি হবে সেটা আমরা জানি, আমি জানি।
আপনি নতুন অ্যাকাউন্ট করেছেন একটা আশা নিয়ে এখানে এসেছেন, বাট এখন যদি হঠাৎ করে এরকম কিছু হয়, এটা খারাপ লাগারই কথা। গতকালকে আমরা দুটো অ্যাকাউন্টে এই জিনিসটা ফেস করেছি। আমার অ্যাকাউন্টের নাম দুটো মনে নেই, বাট আমার মনে হয় ওই আপু আছে এখানে। তো আপু কি হ্যাঁ আছেন, আমি শুনতে আছি। পাচ্ছেন? হ্যাঁ আমি আছি সুমি। আচ্ছা, সুমি আপু। আরো এক আপুর বোধহয় অ্যাকাউন্টে এই সমস্যা হয়েছিল, উনি আছেন নাকি? আপু কি শুনতে পাচ্ছেন? আছেন আপনি? জি ভাই আমি আছি। ওকে, ফাইন। তো আপনারা যারা অ্যাকাউন্ট হোল্ডার, আপনাদের আমি রিকোয়েস্ট করব এই সুমি আপুর অথবা নাহিদা সুলতানা আপুর, যে এই দুইজনের যে কোনো একজন একটু বলবেন। আপনারা খুব কেয়ারফুলি শুনবেন যাতে করে আপনাদের এই ভুলটা না হয়। সুমি আপু বলেন, আজকে সকালে কার সঙ্গে আমি কথা বলেছিলাম? নাহিদা আপুর সাথে? জি ভাই আমার সঙ্গে কথা বলছি। আচ্ছা, আপনি কি একটু বলবেন আপনার অ্যাকাউন্টে কালকে কি হয়েছিল? আমি আসলে যখন সাইন ইন করলাম কালকে না আজকে সকালেই, তো তখন ওই একই সঙ্গে অনেকগুলা ল্যাঙ্গুয়েজ চলে আসলো আমার অ্যাকাউন্টে, যে এরা তারপরে আবার এখন তো দেখতেছি আমি আমার কোনো অ্যাকাউন্টই পাইতেছি না। মানে আমার অ্যাকাউন্ট, মানে আমার ইমেল দিয়ে কোনো অ্যাকাউন্ট আমি ঢুকতে পারতেছি না, মানে অ্যামাজনের কোনো অ্যাকাউন্ট আমি পাচ্ছি না আমার ইমেল। আপনার বোধহয় আনমিউট হয়ে গেছে, আবার মিউট করে বলেন। আমার অ্যাকাউন্টটা মনে হয় ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে ভাইয়া। গতকালকে না আজকে? আজকে। আবার? হ্যাঁ, এই যে এখন আমি ঢোকার চেষ্টা করতেছি, বাট আমি পারতেছি না। মানে একটু প্রথম থেকে বলেন, মানে আপনি কিভাবে সাইন ইন করলেন বা কি হয়েছে? আচ্ছা, গতকালকে আপনি যখন আমাকে ডিঅ্যাক্টিভেটেড ব্যাপারে বলেছিলেন যে আমার অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে, এটা কি আপনি বলেছিলেন না সুমি আপু বলেছিলেন? না, আমি গতকালকে বলিনি, আমার সঙ্গে আপনার সঙ্গে আজকে হ্যাঁ সকালে কথা হয়েছিল। আমি বলেছিলাম গতকালকে রাত। আচ্ছা আচ্ছা। আমি সুমি। হ্যাঁ সুমি আপা, আপনার আপনার এক্সপেরিয়েন্সটা বলেন কালকের, একটু শুনি। আচ্ছা আমি বলছি, আমি আমারটা কেন হয়েছে সেটা আমি একটুখানি বুঝতে পেরেছিলাম। সেজন্য আচ্ছা আমার কি হয়েছে গতকালকে রাতে, যখন আমি আমার আর বলে রাখি আমার হাজবেন্ডেরও একটা অ্যাকাউন্ট আছে, তো আমি কি করেছি ওইটা চেক করতে গিয়েছি আমার হাজবেন্ডের ওইটা কোনো কোড আসছে কিনা। তো আমি কোড আসছে কিনা, আমি সেম ল্যাপটপে, আমি যে ল্যাপটপ ইউজ করি আমার নিজের জন্য, সেই ল্যাপটপে আমার হাজবেন্ডেরটা আমি চেক করে দেখি যে আসছে কিনা। তো আসছে কিনা দেখতে গিয়ে ওইটা দেখার পরে আবার ওরটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট, আমারটা হচ্ছে পুরানো। আমারটা পুরানো মিনস লাইক মোর দেন 2 or 3 weeks নাও, 2 weeks। সো ওরটা হচ্ছে ব্র্যান্ড নিউ, ওটা আজকে কোড পেয়েছি। তো আমি কি করছি, ওর কোডটা দেখতে গেছি যে আসছে কিনা, সেজন্য দেখতে যাওয়ার পরে আমি ওটা লগ আউট করি নাই, বা লগ আউট করেছি, সেটিংসে গিয়ে লগ আউট করেছি। লগ আউট করে আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি আসছি, দেখি আমার অ্যাকাউন্টটা একটু চেক করে দেখি। আমরা করি না, এক একটা জিমেইলে যাই, ইমেইলে যাই, বিভিন্ন জায়গায় যাই। তো আমি কি করলাম, আমি গিয়েছি আমার অ্যাকাউন্টটা একটু চেক করলাম। আমি বলছি দেখি যে আমার অ্যাকাউন্ট আমি চেক করতে যেতে পারছি না। আমাকে ওটিপির জন্য বলছে, ওটিপি আসছে, ওটিপি দিয়েছি। সো ইট ওয়াজ হ্যাপেন 2 times। আমি যখন দিয়েছি আমাকে বললো যে প্রথমে একবার নেয় নাই, বললো যে সামথিং ওয়েন্ট রং, অ্যান্ড দেন সেকেন্ড টাইম আগেন আমি ওটিপি দিয়েছি। ওটিপি দেওয়ার পরে দেখি যে আমার কাছে আসলো যে একটা মেসেজ পপ আপ হলো। তখন বললো যে ও ইউর সেলার অ্যাকাউন্ট, ওয়ান অফ ইউর সেলার অ্যাকাউন্ট ইজ টার্মিনেটেড। I said what? So and after that আমি হচ্ছে কিছু সময় নিলাম, যে চিন্তা করলাম যে হয়তোবা আমি এই দুইটা অ্যাকাউন্ট একসাথে ওপেন না, হয়তোবা এই দুইটার থেকে কোন একটা অ্যাকাউন্ট সেল একটা টার্মিনেটেড, বাট আমি বুঝলাম না কেন আমারটা হলো। তখন আমি ভাইয়াকে মেসেজ দিলাম স্ক্রিনশট সহ যে এরকম এরকম। তো ভাইয়া আমাকে আমি উইদিন 2 minutes আমাকে মানে জাস্ট কাম ডাউন করলো যে নো ওয়ারিস, বা এরকম এরকম কোনো কিছু জিজ্ঞেস করতেছিল। তো আমি বলছি না। তো যা হবে হোক, আমি যেটা হয়েছে সেটা বলেছিলাম। অ্যান্ড আফটার হাফ অ্যান আওয়ার আই থিঙ্ক, বা উইদিন হাফ অ্যান আওয়ার ভাইয়া সেটা প্রবলেমটা সলভ করেছে। তো যেটা ফাইন্ড আউট করলো যে আমি সেম ডিভাইস দিয়ে, আই মিন সেম আইপি, সেম ডিভাইস বেসিক্যালি, আমি যেহেতু ল্যাপটপ দিয়ে, একটা ল্যাপটপ দিয়ে আমি দুইটা আইডি ইউজ করেছি, ওপেন করেছি, সেই জন্য
আমারটাই হচ্ছে ওরা ব্লক করে দিয়েছে, যেহেতু এটা কাইন্ড অফ ফ্রড। আই মিন ওরা ডাউট করেছে, নট ফ্রড, ওরা অ্যাকচুয়ালি ডাউট করেছে যে রাইট হয়তো might be something going wrong. রাইট So that's what, yeah. But ওকে till now I didn't, আমি আমার অ্যাকাউন্টে এখনো ইন করি নাই, যে যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে কোনো সেলও হয় নাই এখনো, সেজন্য আচ্ছা জানি। এই আপনারা শুনলেন, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো ভাইয়া, আমি একটু বলি। বলেন। আমার যেটা হয়েছে, আমি আমার একটা ডিভাইস অন করা ছিল, আমার ডিভাইস মানে ল্যাপটপে আমার অ্যাকাউন্ট ওপেন ছিল, ওপেন আছে, বাট আমি যখন আমার ফোনে আবার ইন করতে গেছি তখন আমি একটা মেসেজ পেলাম যে ওয়ান অফ ইউর সেলার অ্যাকাউন্ট ইজ টার্মিনেশন। এইটা কেন আসলে আমি বুঝলাম না, এই জন্য আমি মানে ভয় পাইতেছি যে এটা কি ঠিক আছে না কোনো রং হয়েছে। না আমি তো আপনাকে সকালবেলা আবার আপনার অ্যাকাউন্ট যে ঠিক আছে সেটা দিয়েছিলাম, মনে আছে আপনার? হ্যাঁ 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 আচ্ছা। তখন তো অ্যাকাউন্ট ঠিক ছিল, এখন কি আবার আপনি এই প্রবলেম ফেস করছেন? না এখন না, এখন আর প্রবলেম ফেস করতেছি না। ওকে ফাইন। ঠিক করে দিয়েছেন আপনি ভাই, রাইট? হ্যাঁ 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 আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আমি আপনাদের যারা শুনছেন এই প্র্যাকটিক্যাল এই কথাগুলো কেন শুনলাম আপনারা এটা বুঝতে পারবেন এখন, এবং এই কাজটা আর কখনোই কেউ করবেন না। এটা কিন্তু করলে আপনাদের সময় নষ্ট হবে, আপনাদের সময় নষ্ট হবে, আপনাদের ভিতরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে, এবং ওইটা আপনি আবার আমাকে বলবেন, আমি অ্যামাজনের সাথে কথা বলে এটা ঠিক করব। ইট টেক্স লং টাইম, এবং আমি হয়তো রাইট দ্য ওয়েতে নাও থাকতে পারি, আপনাদের সাথে কথা বলার সুযোগ নাও হতে পারে, অ্যামাজনের সাথেও কথা বলার সুযোগ না হতে পারে। তো তখন আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভেটেড থাকবে, বা এটা তো ইটস লুক ব্যাড। তো এইটা যাতে না হয় এই জন্য আপনারা সবসময় সতর্ক থাকবেন। কখনোই সেম ডিভাইস থেকে কখনোই আপনি অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন করবেন না, অ্যামাজনের কোনো সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে লগ ইন করবেন না। এটা আজকে থেকে আপনারা, যেহেতু আপনারা বিজনেস করবেন এখানে, আজকে থেকে এটা মানে কি বলে এটাকে নিয়াত করে রাখেন বা পণ করে রাখেন যে কখনোই না। এটা করলে কিন্তু এই আপু দুইজন যে একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখেন, কালকে দুইজনের কিন্তু এটা হয়েছে। এবং আরেকটা যেটা ব্যাড থিং হয়েছে আমাদের আরেকজনের, সেটা হচ্ছে ওনার অ্যাকাউন্টে $10,000 আছে, ওনার অ্যাকাউন্টটা সেম কারণে হয়ে গেছে, ওনাকে ডিএক্টিভেটেড করে দিছে। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই, উনি আমাকে মেসেজ করেছিল, আমি ওনাকে বলেছি যে আপনার ভয়ের কিছু নেই, আমরা এটা কাজ করছি। বাট কথা হচ্ছে যে আমরা কাজ করছি, আপনার হয়তো কয়দিন করব বা আমরা আদৌ করব কিনা, কিন্তু কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টকে আপনি কখনো রিস্কে না ফেলান, সেটাই। আর অ্যামাজন কিন্তু এভরি উইকস এভরি ডে ওরা আপডেট করে, এবং বিভিন্ন টাইপের আপডেট ওরা করে, যাতে করে কেউ কোনো ম্যানিপুলেশন বা কেউ কোনো কিছু ফ্রড কিছু না করতে পারে। এখন কখন যে অ্যামাজন কি করবে, কখন আপনার অ্যাকাউন্টে কি ধরবে আপনি নিজেও জানেন। সো আপনি আমাদেরকে এইটা বলতে পারবেন না, বা আপনার নিজেকেও হয়তো বলতে পারবেন না যে আমি তো এটা জানতাম না, আমি তো বুঝি নাই এটা করছি। এই জন্য এমন কিছু মানে খুব বেশি কিছু এই অ্যাকাউন্ট রিলেটেড কোনো কিছু নিয়ে আপনাদের খুব বেশি করার দরকার নেই। এবং আর কারো অ্যাকাউন্ট নিয়ে আপনার নিজের ডিভাইস থেকে ওপেন করা, বা আর কারো অ্যাকাউন্ট নিয়ে কোনো কি বলে ওটাকে ইনভেস্টিগেশন করা, এরকম কিছু করবেন না। করলে কি হবে, আপনি এরকম প্রবলেম গুলো ফেস করবেন। কিন্তু আরো একটা জিনিস বলে দিই, এট দ্য সেম টাইম অ্যামাজন কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভেটেড করে আপনার কাছ থেকে টাকা নিয়ে বড়লোক হওয়ার মতো চিন্তা ভাবনাও করে না, বা এরা বাংলাদেশের মতো ফ্রড কোম্পানি আছে অনেক বাংলাদেশে, ওরকমও না। সত্যি কথা বলতে এরকম কিছুই না। ওরা হচ্ছে যে ওদের সমস্ত কিছু রোবোটিক সিস্টেমে চলে, তো ওরা কিন্তু আপনার আমার অ্যাকাউন্ট গুলোকে মনিটরিং করে দিয়ে সফটওয়্যার দিয়ে। হ্যাঁ, তো এই সফটওয়্যার গুলো করে কি, যে তো আমি আপনাদের আগেও বলেছি যে সফটওয়্যার গুলো যখনই ওরা যেসব মানে কন্ডিশন গুলো দেয়, যে এই কন্ডিশন হলে তুমি অ্যাকাউন্ট গুলোকে ডিএক্টিভেটেড করবা, বা এই কন্ডিশন হলে তোমরা অ্যাকাউন্ট গুলোকে সাসপেন্ড করবা, তখন কিন্তু ওরা রোবোটিক সিস্টেমে আপনার ওইটাকে ধরে আপনার কাছে একটা অটোমেটিক মেল চলে আসে। আপনি যখন ওই মেইলের আনসার দেন বা আপনি যখন আপিল করেন, তখনও কিন্তু আপনার আপিলটা একনলেজমেন্ট করে আর একটা রোবোটিক মেল চলে আসে। ওর ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্ট কেউ দেখেনি, কোনো হিউম্যান বিং ওইটা টাচ করেনি। যখন আপনি আপিল সাবমিট করেন, তখন ওই আপিলটা হয়তো 2 দিন 3 দিন 7 দিন 10 দিন পরে কেউ একজন দেখবে, দেখে সে আপনাকে আইদার ফোন করবে অথবা আপনাকে কোনো একটা মেইল লিখবে। সো আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে অ্যামাজন যে মেইলটা করেছে সেটা রোবোটিক? দেখবেন যে আপনার শেষে মেইলের শেষে লেখা আছে ইফ ইউ ফাইন্ড দিস মেসেজ ইজ এরর, এরকম যদি কথা লেখা থাকে, তার মানে হচ্ছে আপনি বুঝবেন যে এটা রোবোটিক থেকে আসছে, আপনাকে এটা অটোমেটিকলি জেনারেট কোনো একটা মেসেজ আপনার কাছে চলে আসছে। কারণ প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি কোনো এরকম সাসপেনশন বা ডিএক্টিভেশনের মেসেজ পান, তখন ওইটা রোবোটিক সিস্টেমে করছে কিনা ওইটার সবচেয়ে মানে প্রমাণ করার সবচেয়ে ভালো একটা হচ্ছে আপনি শেষের দিকে দেখবেন
যে ওরা লিখে দেবে যে তুমি যদি মনে করো যে তোমার এটা এরর, তাহলে তুমি এই লিঙ্কে ক্লিক করো। হ্যাঁ, তার মানে হচ্ছে যে যে এটা অটোমেটিকলি পাঠিয়েছে এবং কোনো মানুষ পাঠায়নি। মানুষ পাঠালে কিন্তু এই কথা আপনাকে আর লিখবে না যে তুমি এটা এরর মনে করছো কিনা। এটা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে এটা রোবোটিক সিস্টেমে আসছে। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা যদি যারাই অ্যাকাউন্ট চালান সবসময় মনে রাখবেন, যদি এরকম কোনো প্রবলেম ফেস হয় বা আপনারা যদি কোনো অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেশন বা এরকম কিছু আসে, নোটিশ আসে বা হয়, এর মানে এই নয় যে আপনার সবকিছু চলে গেল বা কোনো কিছুই না। সবকিছুরই সলিউশন আছে, আস্তে আস্তে করে হবে, হয়তো একটু সময় লাগবে, হয়তো একটু তাদের সাথে কমিউনিকেশন করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, বাট সবকিছু কিন্তু আপনি যদি কোনো ফ্রড বা আপনি যদি কোনো খারাপ কিছু না করে থাকেন, আপনার কোনো কিছুই কিছু হবে না। ইভেন টাকা পয়সার ক্ষেত্রে অ্যামাজন লিখে দেয় যে তোমার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয় তুমি তোমার টাকা পাবা 30 ডেজ থেকে 90 ডেজের ভিতরে পাবা। অনেক সময় লেখে যে এটা আমরা হোল্ড করে রাখবো, বাট আপনি কিন্তু টাকাও পেয়ে যাবেন। ওদের যদি আপনি আপিল করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই 14 ডেজের ভিতরে আপিল নিষ্পত্তি হয়ে যায়। সো আপনি কিন্তু, ওরা সময় লিখে রাখবে আপনাকে 90 ডেজ, বাট ওরা কিন্তু 14 ডেজের ভিতরে, আমার মাঝখানে একটা বড় অ্যামাউন্ট আটকাই দিয়েছিল ওরা, অন্য একটা মানে এরকম রোবোটিক একটা মেসেজ আসছে, তারপরে আমার টাকার রিলিজটা আমার বন্ধ করে দিয়েছে। তো পরবর্তীতে রোবোটিক মেসেজ বলতে আমি আপনাদের এর আগে বলেছিলাম, একজন আমার ইসে কমপ্লেইন করেছিল, মানে একটা কাস্টমার নেগেটিভ রিভিউ দিয়েছিল, ওই ওডিআর অর্ডার ডিফেক্টিভ রেট বলে, ওডিআর রেটটা আমার বেড়ে গিয়েছিল, যার জন্য এটা হয়েছে। তো যাই হোক, এরকম অনেক কিছু ছোটখাটো হতে পারে, এটার জন্য কোনো মানে এটার জন্য ওয়ারিড হওয়ার কিছু নেই। আস্তে আস্তে করে এগুলো সব মানে সলিউশন করা যাবে। এবং আপনার কি বলে এটাকে, মানে একটু সময় লাগবে, বাট অ্যামাজন থেকে সবকিছুই আপনি সুন্দর সলিউশন করে নিতে পারবেন, যদি আপনি খারাপ কিছু না করেন, বা যদি আমরা খারাপ তো কিছু করবো না, বাট তারপরে যদি অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়ে যায়, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আমার মনে হয় যে এটা নিয়ে অত বেশি অরিড হওয়ার কিছু নাই। আমরা শুধুমাত্র আমাদের গাইডেন্স গুলো, রেগুলেশনস গুলো একটু মেনে চলার চেষ্টা করব, তাইলে দেখবেন যে আপনার আর কোনো সমস্যা হবে না। অ্যাকাউন্ট রিলেটেড বা যে কোনো আপনার অর্ডার রিলেটেড প্রবলেমস, এগুলি কোনো সমস্যা না, এগুলি অটো আপডেট হয়ে হয়ে অটোমেটিকলি ঠিক হয়ে যায়। এগুলো আসলে ওটা থাকে না, আজকে অর্ডার রেট কম আছে, কালকে দেখবেন আবার ঠিক হয়ে গেছে। আজকে আপনার ট্র্যাকিং লিস্টের ওইটা কম আছে, কালকে দেখবেন ঠিক হয়ে গেছে। এটা তেমন কোনো করে না। কিন্তু এই যে আপুদের যে ইয়াটা শুনলেন, এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল, এবং তারা এগুলো শেয়ার করেছে। আজকে আমি সকালে একজনের সাথে অনেকক্ষণ কথা বলেছি। তো এটা শেয়ার করেছে এই জন্য যে আপনারাও এই ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন। আচ্ছা ভাই, এক্সকিউজ মি ভাই, আসসালামু আলাইকুম, সুমি বলছি। জি ভাই আমি আমার অ্যাকাউন্টে আপনার সাথে কথা বলার পর আমি চেক করছিলাম, দেখি যে কারণ কালকে তো আপনি বলেছিলেন যে এটা ঠিক হয়েছে রাতের বেলা, বাট আমি চেক করে দেখিনি। ইভেন দো আপনার সাথে কথা বলা এখন ক্লাসে জয়েন করার আগেও দেখিনি, জাস্ট রাইট নাও আমি চেক করলাম যে still it says that one of your seller account is terminated, so please use new credential for registration. আচ্ছা, আপনার অ্যাকাউন্টে তো আমি ঢুকেছিলাম এবং আপনাকে ঢোকার পরের ওই ছবিও দিয়েছিলাম। আপনি একটা কাজ করবেন, আপনি ক্লাস শেষ করার পরে এই অ্যাকাউন্টে আপনার এই ডিভাইস থেকে আর ঢুকবেন না। না না, আমিও কালকে করে ঢুকেছিলাম রাতের বেলা, যেটা তখন ল্যাপটপ থেকেই। তখন আর পারেননি ঢুকতে? তখন তো পারিনি, তখন তো এই কথাটা আসছিল, তখন আপনাকে দিয়েছি। আর এখন হচ্ছে মোবাইল দিয়ে। আচ্ছা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমি তো আপনার অ্যাকাউন্টে ঢুকে ভিডিওটা আপনাকে পাঠিয়েছিলাম, যে দেখেন না আপনার। ভিডিও না, যে পিকচার, বাট আই এম নট শিওর দ্যাট ইট ইজ, আমি ওটা আমার এখন। আচ্ছা, এনিওয়ে ঠিক আছে, এটা নিয়ে কাজ করা যাবে, সমস্যা নেই। এটা আবার কথা বলতে হবে হয়তো। ওদের সাথে কথা বলে আমি ওপেন করে দিয়েছিলাম, নাহিদ আপারটা না আপনারটা আমার মনে নেই, কোনো একটা ওপেন হয়ে। মনে হয় ওনারটা হবে। আচ্ছা, এনিওয়ে এটা আমরা ঠিক করব, অসুবিধা নেই। আপনার অত বড় মানে কোনো আপনার অ্যাকাউন্টে তো আমরা কাজই করিনি এখনো, মনে হয় কোনো প্রোডাক্ট না না অ্যাড না, করিনি। সো এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, বাট এইটার ব্যাপারে সবসময় আপনারা একটু সতর্ক থাকবেন। সবাইকে রিকোয়েস্ট করছি যে এই ব্যাপারগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন, যাতে এই সমস্যাগুলো পরবর্তীতে আপনারা ফেস না করেন। ভাইয়া, জি, আমার হাজবেন্ডের তো এমনি রেগুলার অ্যাকাউন্ট আছে অ্যামাজনের। আমি কি আমার ধরেন যখন আমি আমারটা ওপেন থাকবে তখন কি আমি ওটা চেক করতে পারবো, ওইটাতে ইন করতে পারবো? রেগুলার অ্যাকাউন্ট, নট সেলার অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট? হ্যাঁ, পারচেজ অ্যাকাউন্ট। হ্যাঁ, পারচেজ অ্যাকাউন্টে যেতে পারবেন। সেলার অ্যাকাউন্ট নিয়ে আমরা কথা বলছি, পারচেজ অ্যাকাউন্টে কিন্তু তেমন কোনো প্রবলেম করে না। আচ্ছা, কারণ ওরা কিন্তু মেইনলি হচ্ছে কি, আমাকে কালকে যেটা বলেছে অ্যামাজন থেকে, যে ওরা যেটা ডাউট করে আর কি, সত্যি কথা, ওরা যেটা ডাউট করে যে আপনি আর কোনো কারো অ্যাকাউন্টের পারচেস রেট দেখতেছেন, তার কোনো সেলের প্রোডাক্ট দেখতেছেন, ওইটা দেখে আপনার কোনো প্রোডাক্টের রেট বাড়ানো কমাচ্ছেন কিনা, ম্যানিপুলেট করছেন কিনা,
এইরকম একটা ওরা কোনো কিছু সম্ভবত ওরা কোনো কমপ্লেন পেয়েছে বা কিছু একটা পেয়েছে, যার জন্য ওরা এই নতুন সিস্টেমটা ডেভেলপ করেছে। এর আগে কিন্তু এটা ছিল না। হ্যাঁ, অনেক আগেও ছিল না। আমরা একই ল্যাপটপ থেকে অনেক অ্যাকাউন্টে ঢুকে অনেক কাজ করতাম, কিন্তু এখন ইদানিং এই আপডেট হওয়ার পরে এখন এই সাসপেনশন গুলো বেশি হচ্ছে। সো এই ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকবেন, যাতে করে এক ডিভাইস থেকে কখনোই জানি মানে আপনি অন্য ইসে না করেন। অ্যাড্রেসের ব্যাপারে আপনারা কনফিউজড হয়ে যাবেন না। অ্যাড্রেস সেম হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আপনার একটা অ্যাপার্টমেন্টের একটা বিল্ডিং এর অ্যাড্রেস একটা হয়, তো এখন ওই বিল্ডিং এ হয়তো 40 ফ্ল্যাটস আছে, তারা তো সেম অ্যাড্রেস ইউজ করবে, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, এবার আপনি বাসায় চলে আসেন। বাসার ভিতরে, ঘরের ভিতরে আপনি একই আইপি অ্যাড্রেসে, আইপি দুটো হয়, সবাই জানবেন, আপনারা জেনে থাকেন হয়তো। একটা হচ্ছে আপনার ল্যাপটপের আইপি, আর একটা হচ্ছে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে আছে তাদের একটা আইপি থাকে। তো আপনার ল্যাপটপের যে আইপিটা, এইটাকেই মেইনলি তারা ধরে। আপনার কিন্তু ইন্টারনেটের আইপি নাও ধরতে পারে তারা, কারণ ইন্টারনেটের আইপি, একই ইন্টারনেটে আপনি 10টা ডিভাইস ইউজ করতে পারেন, কিন্তু যখনই আপনার ল্যাপটপ থেকে একটা জায়গায় লগ ইন হবে, ওদের কাছে তো ওই আইপিটা চলে যায়। আবার আপনি রাইট দা ওয়েতে লগ আউট করলেন, কিংবা ওইটা লগ ইন থাকা অবস্থায় আরেকটা আইডিতে যখন ঢুকতে যান, তখন কিন্তু এই ওদের এই যে নতুন আপডেট অনুযায়ী এটা কনফ্লিক্ট হয়। কনফ্লিক্ট যখন হয় তখনই কিন্তু আপনার ওইটা দেখায় যে অন অফ ইউর অ্যাকাউন্ট সাসপেন্ডেড অর সামথিং লাইক দিস। বাট এটা যাতে আর কখনো না হয়, সেজন্য আপনারা এটা অ্যাভয়েড করার ট্রাই করবেন, ওইটাই ভালো। আচ্ছা ভাইয়া, আমার দুইটা ল্যাপটপ আছে, তো আমি একটা অ্যাকাউন্টে দুইটা ল্যাপটপ দিয়ে ইউজ করতে পারবো না? আপনার একটা অ্যাকাউন্টে যে কোনো 10টা দিয়ে ইউজ করেন, প্রবলেম নাই, কিন্তু একটা ডিভাইস দিয়ে মানে একটা ল্যাপটপ দিয়ে আর কোনো অ্যাকাউন্টে ঢুকবেন না। এবং আপনি চেষ্টা করবেন একটা ডিভাইস দিয়ে যদি আপনি সবসময় ঢোকেন বা দুটো ডিভাইস ইউজ করেন, ওই যে দুটো ডিভাইস দিয়ে আপনি ঢুকবেন ওইটা দিয়ে অন্য কোনো, অন্য কোনো সেলার অ্যাকাউন্টে না ঢোকার। আচ্ছা, এইটুকু ফলো করলেই হবে, আর বেশি কিছু না। এটা খুবই মানে কঠিন কিছু না, ইটস ভেরি ইজি। জাস্ট আপনি আপনার ওই ডিভাইস গুলো দিয়ে অন্য কোনো সেলার অ্যাকাউন্টে ঢুকবেন না। পারচেজ অ্যাকাউন্টে ঢুকতে পারবো? পার্সেস অ্যাকাউন্টে ঢুকেন, পার্সেস অ্যাকাউন্টে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই অ্যাকচুয়ালি। আপনি পার্সেস করবেন, ওটা নিয়ে তারা কোনো অডিট না। আসসালামু আলাইকুম আনিস ভাই। জি ভাই। আচ্ছা আনিস ভাই, একটা জিনিস হচ্ছিল যে আমি যদি বিপিএস ইউজ করে যদি আরেকটা অ্যাকাউন্ট ইউজ করি, সেটা কি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, সরি বুঝতে পারিনি। বিপিএস যেটাকে বলে আর কি, আমি ইন্টারনেট গেটওয়ে যদি ইউজ করি, ধরেন আমি আইপি অ্যাড্রেস যদি ইন্টারনেট থেকে কিনে নিই, সেক্ষেত্রে কিন্তু আমি একটা ল্যাপটপে যদি 3টা সার্ভার ক্রিয়েট করে কিন্তু আমি অ্যাকাউন্ট গুলা অ্যাক্সেস করতে পারি। সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? আপনার যদি আলাদা আইপি হয় কোনো সমস্যা নেই, আপনি একটা ল্যাপটপ দিয়ে 2টা 3টা গেটওয়েতে ঢুকতে পারেন, আলাদা আইপি চলে যাবে, তাইলে কোনো সমস্যা হবে। ওকে, দ্যাটস থ্যাংক ইউ ভাইয়া। ওনারা ল্যাপটপের ম্যাক অ্যাড্রেসটা দেখে, রাইট। ল্যাপটপের আইপি যেটা, ওইটাই হচ্ছে মেইন। আপনার আমি তো বলেছি ইন্টারনেট আইপি কিন্তু ধরে না। ভাই আসসালামু আলাইকুম। ওই যে একটা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট করছি, এমডি মাইনুল সরকার, একটু অ্যাকসেপ্ট করেন প্লিজ। উনি লাইনটা কেটে গেছিল। আমি তো কোনো রিকোয়েস্ট দেখতে পাচ্ছি না আপাতত। আচ্ছা, আমি রিকোয়েস্ট করতে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। জি ভাইয়া, ধরেন যে যে নামটার শেষে যে এলএলসি থাকে, যেমন আমি আমার বিজনেসের নাম দিচ্ছি মাতোয়ারা বেগম, সো এইটার শেষে তো এলএলসি আছে, সো এটা কি যখন বিজনেসের নামটা বসাবো তখন কি এলএলসি সহকারে বসাতে হবে নাকি শুধু নামটা বসাইলেই হবে? শুধু নাম বসালেই হবে, এলএলসি বসাতে হবে। থ্যাংক ইউ। আপনাদের এলএলসির আন্ডারে, ওকে আমি ওনাকে নিয়ে নিলাম। এলএলসির আন্ডারে হচ্ছে, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি, আবার একটু বুঝেন ভালোভাবে। এলএলসি হচ্ছে আপনার একটা বিজনেসের আইডেন্টিটি। হ্যাঁ, আপনি একটা লিগ্যাল আইডেন্টিটি যেটা দিয়ে আপনি বিজনেস করবেন। এখন আপনি এলএলসির আন্ডারে আপনি একটা দোকান খুললেন, দোকানের নাম দিলেন হচ্ছে যে কোনো একটা কিছু নাম দিতে পারেন, XYZ। তো ওই দোকানটা হচ্ছে আপনার এলএলসির আন্ডারে। সো আপনার ওখানে এলএলসি মেনশন করাটা কোনো ম্যান্ডেটরি কিছু না, আপনি ওখানে যে কোনো কিছু ইউজ করে দোকানের নাম দিতে পারেন। এটা জাস্ট স্টোর নেম, এটার সাথে এলএলসির কোনো সম্পর্ক নেই। এলএলসি হচ্ছে আপনাকে লিগ্যাল যে পারমিশনটা দিয়েছে ওইটা আপনার, আপনি অ্যামাজন জানবে যে আপনি একটা এলএলসির আন্ডারে বিজনেস করতেছেন, বাট আপনার দোকান যে কোনো নামই হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। সরি, আমার একটা প্রশ্ন ছিল আনিস ভাই।
জি এটা এলএলসি আন্ডারে আমি জাস্ট একটা মেবি আউট অফ কন্টেক্সট হতে পারে আমার কথাটা। এলএলসি অধীনে একাধিক বিজনেস তো আমরা কানেক্ট করতে পারি নাকি রাইট একটা এলএলসি অধীনে। এখন সাপোজ এক্সাম্পল একটা কি পত্রিকা, সেটাও কি এই এলএলসি অধীনে আমি কানেক্ট করতে পারবো? আচ্ছা, এটা হচ্ছে এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে আপনি যখন এলএলসি টা করবেন তখন যারা করেছেন দেখবেন আপনার ওখানে কয়েকটা প্রশ্ন থাকে যে আপনি কি টাইপের বিজনেস করবেন। হ্যাঁ, এখন ওই জায়গাটায় যদি আপনি পত্রিকা রিলেটেড ওই কথাগুলো, পত্রিকার জন্য যে সম্ভবত কি বলে এটাকে মিডিয়া বা এরকম কিছু থাকে, হ্যাঁ ওরকম কিছু যদি আপনার ফিল আপ করে দেন যখন আপনি এটা করবেন তখন কিন্তু আপনি এটা করতে পারবেন। তারপরও আরেকটা ব্যাপার আছে, আবার মিডিয়া এমন একটা জিনিস, এটার জন্য আপনার আলাদাভাবে আপনার স্টেট থেকে পারমিশন নিতে হবে। এটা আপনারা জানেন কিনা জানি না। আপনি যে কোনো জায়গায় যদি মিডিয়া রিলেটেড কিছু করেন, যেহেতু আপনি এই মিডিয়া রিলেটেড কাজটা হচ্ছে এটা পাবলিকলি অনেক কিছু ইফেক্ট করে। আপনার একটা খবরে পাবলিকলি অনেক কিছু হয়ে যেতে পারে। আপনি একটা খবর প্রচার করলে সেটা আপনার সোসাইটিতে অনেক কিছু ইম্প্যাক্ট করতে পারে। সো এই খবরটা আপনি কিভাবে করবেন, মানে কার আন্ডার থেকে করবেন, কারা এটাকে মনিটরিং করবে, কারা এটাকে গাইডনেস করবে, এরকম একটা ইয়ে আছে, বাধ্যবাধকতা আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা স্টেটে ডিফারেন্ট অথরিটি থাকে, ওদের কাছ থেকে আপনার আলাদা পারমিশন নিতে হবে। আর এলএলসির ভিতরেও ওই অপশনটা থাকতে হবে। যদি ওটা না ক্রিয়েট করা থাকে অ্যাড করা যায়, সোফার আমি জানি। যদি অ্যাড না করা যায় তখন হয়তো বা আপনি অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে নিয়েন, ওনরা বুঝবে যে ওইটাকে কিভাবে অ্যাড করা যায়। অ্যাড করা যায়, আপনার আলাদা এলএলসি করার দরকার নেই আনটিল আনলেস ওইটা অ্যাড করতে যদি একান্ত না পারেন তখন হয়তো বা করা লাগতে পারে, বাট আমি যতদূর জানি করা যায়, অ্যাড করা যায়। থ্যাংক ইউ। আচ্ছা, যে কোনো কারো একটা অ্যাকাউন্টে আমি একটু ঢুকতে চাচ্ছি, মানে আপনারা একটু কেউ ঢোকেন, আমি আপনাদের একটু সেলস এর ব্যাপারগুলো, কিছু জিনিসগুলো একটু টেকনিক্যাল কিছু জিনিস আপনাদের বুঝিয়ে দেই। তো যার অ্যাকাউন্টে $6,000 সেল হয়েছে ওইটা দিয়ে শুরু করি নাকি? সবাই একটু দেখেন। আদনান ভাই, আদনান ভাই আছেন? রশিদ ভাই আছেন নাকি? রশিদ ভাই, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, তো আপনার অ্যাকাউন্টটা আপনি একটু কাইন্ডলি শেয়ার করেন, মানে অ্যাকাউন্টে লগ ইন করে একটু স্ক্রিনে দেন, আমরা একটু আপনার অ্যাকাউন্টটা দেখি এবং ওই অ্যাকাউন্ট দেখে কিছু জিনিস একটু সবাইকে মানে প্র্যাকটিক্যাল আর একটু ডিসকাস করি আর কি। অ্যাক্সেস দেওয়া আছে তো ভাই? নিজাম ভাই? জি অ্যাক্সেস দেওয়া আছে। ওকে ফাইন। আচ্ছা, আপনি সম্ভবত রেকর্ডিং, আচ্ছা সম্ভবত স্ক্রিন শেয়ার করতে পারবেন, উনি রেকর্ডিং চললেও স্ক্রিন শেয়ার করা যাবে? না, স্ক্রিন শেয়ার হচ্ছে না, একটা লেখা আছে হোস্ট ডিসেবল পার্টিসিপেট ইন স্ক্রিন শেয়ারিং। ইয়েস, মানে আনিস ভাই মনে হয় স্টপ করতে হবে, বা কেউ যদি শেয়ার করে থাকে। আচ্ছা, এখন মনে সম্ভবত পারবেন, দেখেন তো। হ্যাঁ, এখন পারা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা কিন্তু দুইজন পার্টিসিপেন্ট বাসা থেকে। নো প্রবলেম। না, এটা অনেক কম আছে আপাতত। দেখতে পাচ্ছেন? আই থিংক সো। দেখতে পাচ্ছেন আপনারা? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা ইয়ে ভাই, আপনি এক কাজ করেন, আপনি রিপোর্টে যান। রিপোর্টে যাব। আচ্ছা ওকে। হ্যাঁ, রিপোর্টে গিয়ে বিজনেস রিপোর্ট নামে একটা অপশন আছে, দেখেন। হ্যাঁ, এটা ক্লিক করেন। ওকে, এখন আপনি এখান থেকে আপনি ওই যে ডেটে ওখানে চলে যান। ডেট নো আপনি ডেট উপরে, হ্যাঁ ওখান থেকে ডেটে গিয়ে আপনি উইক টু ডেট দেন, উইক টু ডেট। এবার আপনি অ্যাপ্লাইতে যান, ডান পাশে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই, রাইট। ওকে, তো আপনার এই সপ্তাহে সেল হয়েছে হচ্ছে 2891 2891 টাকা, রাইট? জি জি ভাই। আচ্ছা, আপনার কি আর কোনো সেল আছে নাকি? না, এটা তো সেল থাকার কথা। আই থিংক এটা সানডে থেকে শুরু হওয়ার কারণে মেবি এরকম দেখাচ্ছে। আচ্ছা, মান টু ডেট তো দেন তো। ওকে, নাও গট ইট। ইয়া, তো এখানে ভাই কিছু অর্ডার তো আপনারা রিফান্ডও করছিলেন। 3টা অর্ডার আই থিংক রিফান্ড করছেন আমার। এখানে 42টা অর্ডার নাই, আই থিংক 39 অর্ডার হবে। দেখাচ্ছে 42টা অবশ্য। আচ্ছা যাই হোক, এগুলো কোনো ইয়ে না, আমি জাস্ট সবাইকে দেখাচ্ছি। দেখেন অর্ডার গুলো হচ্ছে
আপনার এসেছে হচ্ছে আপনার অ্যাকাউন্ট শুরু হয়েছিল কতদিন, 7-10 দিন হয়েছে? আসলে মনে 10 দিনের মধ্যেই হবে মেবি, 10 বলতে দিনের পারতেছি না। ওকে। তো যারা আপনারা যাদের অ্যাকাউন্ট আছে তারা তো আপনারা জানেন যে কিভাবে, যদি না জেনে থাকেন এই যে দেখেন কিভাবে আপনার সেলটা আপনি দেখতে পারেন যে আপনার সেল কত হয়েছে, কোন ডেটে কত হয়েছে। আর যদি আপনারা অ্যাপস ইউজ করে থাকেন আপনাদের মোবাইল ডিভাইসে অ্যামাজন অ্যাপস যদি ইনস্টল করা না থাকে, ওইটা নিতে সেলার অ্যাপস বলে, ওইটা আপনারা লোড করে নিতে পারেন অ্যাপেল স্টোর থেকে, অ্যাপ স্টোর থেকে। অ্যামাজন সেলার, অ্যাপের নাম অ্যামাজন সেলার, অ্যামাজনের একটা লোগো আছে সেল ওই ইয়েটায়। তো ওটা আপনার মোবাইলে থাকলে আপনি কিন্তু খুব ইজিলি আপনার সেলস এবং ওইটা দেখতে পারবেন। আচ্ছা ভাই, আপনি আপনার ইয়ে অর্ডারে চলে যান, অর্ডার ম্যানেজ অর্ডারে যান। আচ্ছা, এইখানে আমি যে আপনাদের যে কথাগুলো বলেছিলাম দেখেন, এখানে আনশিপ দেখাচ্ছে 12 প্রোডাক্ট। এখন এই কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আনশিপ 12 প্রোডাক্ট দেখাচ্ছে, এটা মানে এটা কিন্তু একদম এখনকার পিকচার নাও হতে পারে, এটাই আমি আপনাদেরকে বারবার বলছি। এটা হয়তো বা হয়তো শিপ হয়ে গেছে কিন্তু এখানে আপডেট হয়নি, সেজন্য এটা আনশিপ দেখাতে পারে। দিস ইজ নট দ্য এক্স্যাক্টলি কারেন্ট পিকচার। হ্যাঁ, এইটা আপডেট হতে সময় লাগে, এই জায়গাটা আপডেট হতে অনেক সময় লাগে। সো এটা দেখে আপনারা কেউ ভয় পাবেন না যে আমার এই প্রোডাক্ট শিপ হয়নি কেন বা এটা শিপ হচ্ছে না কেন, এরকম কিছু, এটা ভয়ের কিছু নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে কি কনফার্ম শিপমেন্টে গেলে কি দেখানোর কথা না তাহলে? সেটাই আমি না আপনাকে জিজ্ঞেস করছিলাম, এখানে তো ওরকম কিছু নাই। না না না, ওখানে দেখাবো, ওটা আপডেট হতে সময় লাগবে, এটা এত তাড়াতাড়ি আপডেট হয় না। এই জিনিসগুলো আপডেট হতে অনেক সময় লাগে, অনেক। আপনি শিফটে যান, একটু শিফটে যান তো, দেখেন তো কি অবস্থা। শিফটে কতগুলো দেখাচ্ছে? শিফটে তো 30 অর্ডার 30 অর্ডার দেখাচ্ছে। এটাও এই জন্যই আমি বলছি যে এগুলো নিয়ে মানে খুব বেশি অরিড হওয়ার কিছু নাই। এই এই জিনিসগুলো আপনাদের এই জন্য দেখাচ্ছে যে আপনারা একটু বুঝবেন, বোঝার চেষ্টা করবেন যে এই জিনিসগুলো আপডেট হতে কিছু সময় লাগে। সো আপনার এখানে আনশিপ যদি অনেক লেখা থাকে, অনেক সময় দেখবেন যে ওই প্রোডাক্ট আমরা শিপ করে দিয়েছি, তারপরে 4-5 দিন পর্যন্ত ওখানে আনশিফট হয়ে আছে, তারপরে হয়তোবা এবং প্রোডাক্ট গুলো এভাবে মানে শো করতে থাকে যে এটা এখানে আছে। তারপর যখন ওরা ফুললি আপডেট হয়ে যায় তখন আবার হঠাৎ করে দেখবেন যে সব শিপ হয়ে গেছে। আরেকটা জিনিস আপনারা দেখবেন, পেন্ডিং 0 দেখাচ্ছে। আপনারা মাঝে মাঝে দেখবেন ভাই লেফট সাইডে পেন্ডিং 0 দেখাচ্ছে, ওখানে কার্সারটা নেন, হ্যাঁ এই জায়গাটায়। এই পেন্ডিং অর্ডারের ব্যাপারটা আবারও বলে নেই আপনাদেরকে। যখন কেউ অর্ডার করে একটা অর্ডার, আপনি যখন কেউ কাস্টমার আপনাকে অর্ডার করছে, ওই অর্ডারটা কিন্তু 30 মিনিট টু 1 আওয়ার আপনার এখানে পেন্ডিং শো করে। তো আপনারা ওইটা দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই। যদি একই সাথে অনেক অর্ডার করে, ওখানে হয়তো 50 অর্ডার পেন্ডিং শো করতে পারে, যে পেন্ডিং কেন হলো কি হলো, এটা আপনাদের কিচ্ছু করারও নেই, বলারও কিছু নেই, এটা এমনিতেই শো করে। কতক্ষণ পরে ওইটা আবার অটোমেটিকলি আনশিফটে চলে আসে, আবার আনশিফটে থাকে। যখন আমরা শিফট করি আপডেট হলে পরবর্তীতে ওইটা শিফটে চলে যায়। সো এই জিনিসগুলো নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এবার ভাই আপনি পারফরমেন্সে যান, পারফরমেন্স অ্যাকাউন্ট হেলথে যান, একদম উপরে অ্যাকাউন্ট হেলথ, রাইট। আচ্ছা দেখেন, এখন মজার ব্যাপারটা দেখেন, আমি যে আপনাদেরকে বলেছি যে আপডেট হতে সময় লাগে, ভাই রাইট সাইডে দেখেন কাস্টমার সার্ভিস পারফরমেন্স নামে একটা জিনিস আছে, কাস্টমার সার্ভিস পারফরমেন্স। না নিচে যান, একটু নিচে যান। এখানে অর্ডার ডিফেক্টিভ রেট দেয়া আছে আন্ডার 1%, রাইট? জি জি দেওয়া আছে, কিন্তু এখানে কিছু নেই, নট অ্যাপ্লিকেবল দেওয়া আছে। নট অ্যাপ্লিকেবল। অর্ডার উইথ ডিফেক্ট 0, টোটাল অর্ডার 0। তার মানে কি দেখেন, অর্ডার কিন্তু শিফট করা হয়েছে 30, কিন্তু ও কিন্তু এখানে একটাও আপডেট করেনি। আমি আপনাদেরকে এইটাই বুঝাতে চেয়েছি যে কখনোই এটা দেখে, এটা হঠাৎ করেই বেড়ে গেল বা কমে গেল, এটা দেখে কখনোই আপনারা হাই হতাশ করবেন না বা ভয় পেয়ে যাবেন না বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন না যে এটা কেন হলো। এইটা আপডেট হতে অনেক সময় লাগে, এই অর্ডার ডিফেক্টিভ রেট আপডেট হতে অনেক সময় লাগে। এটা অনেক দিন, 10 দিন 15 দিন পর্যন্ত লাগে এটা আপডেট হতে। সো এখানে আপনার ডিফেক্টিভ রেট বেড়ে 1% থেকে 1.345 চলে গেল, 9 চলে গেল, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আপনাকে ওরা ওয়ার্নিং দিতে থাকবে যে তোমার অ্যাকাউন্ট কিন্তু ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, তুমি এটাই করো। বাট ওরা জানে যে এটা ওদের জন্যই হচ্ছে, সো ওইটা ওরা বলবে, আপনাকে কিছুই করবে না। এবার আপনি আরেকটু নিচে যান স্ক্রলিং করে। আচ্ছা, এখানে আরেকটা রিপোর্ট আসার কথা, ওই রিপোর্টটা আসতেছে না কেন? চার্জব্যাক ক্লেম,
A to Z guarantee claim, নেগেটিভ ফিডব্যাক। ওকে, এখানকে যে প্যারামিটার গুলো দেখাচ্ছে এই প্যারামিটার গুলো সব ঠিক আছে। নেগেটিভ ফিডব্যাক ইজ গুড, A to Z গ্যারান্টি ক্লেম এটা আপনাদের বলেছিলাম, মনে আছে কিনা জানি না, চার্জব্যাক ক্লেম এগুলো গুড। এগুলোও কিন্তু আপডেট হতে সময় লাগে, হ্যাঁ, এগুলো কিন্তু মানে রাইট দ্য ওয়েতে আপডেট হয় না। সো এই অ্যাকাউন্ট হেলথের ব্যাপারে আপনাদের এগুলো মাঝে মাঝে চেক করবেন, ঠিক আছে, বাট বিশেষ করে আপনার এই অর্ডার ডিফেক্টিভ মানে ওডিআর রেট বলে, ওডিআর রেটটার ব্যাপারে আপনারা খুব বেশি হবেন না। ওরা কিন্তু রেগুলার আপনাকে মেসেজ পাঠাতে থাকবে, তোমার ওডিআর রেট কমে গেছে, ওডিআর রেট ঠিক করো, অ্যাকাউন্ট সাসপেন্ড ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, এই করবে সেই করবে, বাট এটা আপডেট হতে একটু সময় লাগে বিধায় এটা ওরা কিছুই করবে না, আপনাকে নোটিশ পাঠাতে থাকবে, রাইট দিস। ওকে ভাইয়া, উপরে চলে যান। এবার আপনি স্টোর, আচ্ছা আপনার ইনভেন্টরিতে যান একটু কাইন্ডলি, ইনভেন্টরি, ম্যানেজ ইনভেন্টরি। ওকে, আপনারা অনেক সময় দেখবেন, আপনারা যখন এই পেজে আসবেন তখন অনেক সময় দেখবেন যে প্রোডাক্ট গুলো অ্যাক্টিভ যেখানে লেখা আছে, আপনার একদম লেফট সাইডে দেখেন অ্যাক্টিভ লেখা আছে, একদম নিচে যান, নিচে, না না না, হ্যাঁ প্রোডাক্টের পাশে, প্রোডাক্টের কাছে যান, ছবির কাছে যান, হ্যাঁ ছবির বাম পাশে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাক্টিভ লেখা আছে, হ্যাঁ। তো এই প্রোডাক্ট গুলো অনেক সময় দেখবেন যে ইনঅ্যাক্টিভ লেখা, তখন বুঝবেন যে এই প্রোডাক্টটা আইদার আমরা যাদের কাছ থেকে সোর্সিং করতেছি ওদের কাছে নেই, আউট অফ স্টক হয়ে গেছে, অথবা কোনো একটা কিছু হয়েছে এই জন্য আমরা ওটাকে ইনঅ্যাক্টিভ করে রেখেছি। তো কোনো কারণে যদি কখনো ইনঅ্যাক্টিভ এটা দেখেন তখন আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, বা আপনি মনে করতে পারেন যে এটা কি হলো কেন হলো, এটা আগেই বলে দিচ্ছি যে এটা যখন আমরা যখন দেখি যে এই প্রোডাক্টটা কেউ অর্ডার করলে আমরা দিতে পারবো না, তখন কিন্তু আমরা এই প্রোডাক্টটাকে ইনঅ্যাক্টিভ করে রাখি। ইনঅ্যাক্টিভ করে রাখা মানে হচ্ছে কেউ এই প্রোডাক্টটাকে অর্ডার করতে পারবে না, প্রোডাক্ট শো করবে এখানে বাট কেউ অর্ডার করতে পারবে না। ভাই আমরা এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটা কিভাবে করি, আপনারা কিভাবে করেন, অপশনটা কোথায়? এটার অপশন, এটা আজকে আলোচনা না করি, আমরা এটার অপশনটা নিয়ে আপনাদের আরো পরে আরেকটু পরে আলোচনা করব, আপনারা তাইলে আরো একটু ক্লিয়ার বুঝতে পারবেন। এটা নেক্সট ক্লাসে করবো, এখন করব না। আমি জাস্ট আপনারা যারা অ্যাকাউন্ট মনিটরিং করেন তারা কি কি মনিটরিং করবেন, কিভাবে করবেন, এই প্রিলিমিনারি আলোচনাগুলো একটু করছি। এবার আপনি ইসে চলে যান, একদম উপরে যান, উপরে গিয়ে আপনি আবার অ্যাকাউন্ট পারফরমেন্সে যান, অ্যাকাউন্ট হেলথ, অ্যাকাউন্ট হেলথে যান, রাইট। আচ্ছা, অ্যাকাউন্ট হেলথের আপনি রাইট পাশে দেখেন লেট শিপমেন্ট রেট নামে একটা অপশন আছে রাইট সাইডে, হ্যাঁ এটা দেখেন 0%, হ্যাঁ এটা টার্গেট হচ্ছে আন্ডার 4 এর নিচে থাকতে হবে। তো এখন আপনারা অনেক সময় দেখবেন কি যে যেমন দেখেন প্রি ফুলফিলমেন্ট ক্যান্সেল রেট নিচেরটা, তার নিচেরটা, হ্যাঁ এখানে দেখেন 2.5% থাকার কথা এটার নিচে, কিন্তু আপনারটা কিন্তু 4.55 হয়ে আছে। তো এখন দেখেন জিনিসটা কোথায় কোথায় কি কি হচ্ছে। এখানে বলছে ও 44 অর্ডারের ভিতরে 2 অর্ডার এরকম হয়ে আছে, ও এখানে 44 অর্ডার দেখাচ্ছে, আবার অর্ডার ডিফেক্টিভ রেটে ও কোনো ডেলিভারি দেখাচ্ছে না, দ্যাট মিনস ও ওইটা আপডেট হয়নি এখন। অ্যাট দ্য সেম টাইম ভ্যালিড ট্র্যাকিং রেটের ওখানে নন অ্যাপ্লিকেবল দেখে লাগছে, বাট আমরা কিন্তু ভ্যালিড ট্র্যাকিং রেট অলমোস্ট সবাইকে দিয়েছি, এবং কিছু যদি নাও দিয়ে থাকি সেটা ওখানে ইন্ডিকেট করার কথা, কিন্তু ওখানে ইন্ডিকেট হয়নি। সো এই জন্য আমি বলছি যে আপনার মেইন প্যারামিটার যেগুলো আছে সেটা হচ্ছে আপনার মাঝখানের যেগুলো 0 হয়ে আছে, যেটা আপনার অ্যাকাউন্ট হেলথকে সরাসরি ইফেক্ট করে, মাঝখানের গুলোতে কারসার নেন, মাঝখানের, হ্যাঁ ওইটা নিচের যে ইয়েগুলো আছে, রাইট, এটা আস্তে আস্তে নিচে যান এবং দেখেন যে এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টকে সরাসরি ইম্প্যাক্ট করবে। কোনো কিছু যদি হয় তখন এই যেমন রেস্ট্রিক্টেড প্রোডাক্ট পলিসি ভায়োলেশন, এরকম বা এরকম যেসব প্রোডাক্ট আছে, মানে যেসব প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলো যদি কখনো সমস্যা হয় তখন আপনার অ্যাকাউন্ট হেলথে সমস্যা হবে, এবং আপনাকে কিন্তু রাইট দা ওয়েতে ওরা নোটিশ পাঠাবে, আপনার অ্যাকাউন্ট হেল্প করে দিবে, আপনার ডিঅ্যাক্টিভেট করে দিবে, সবকিছু করে দিবে।
সো মেইনলি হচ্ছে আপনারা যারা অ্যাকাউন্ট মনিটরিং করবেন তারা এই জিনিসগুলো ফাঁকে ফাঁকে একটু দেখে নেবেন। যদি মাঝখানের কোনো ভায়োলেশন পান বা মাঝখানের কোনো কিছুতে কোনো সমস্যা হয়, আপনি যদি দেখেন দুটো জিনিস হবে অ্যাট দ্য সেম টাইম, ওরা এখানে ওটা ইন্ডিকেট করবে এবং আপনাকে ওরা মেইল পাঠিয়ে দেবে সাথে সাথে। তো মেইল যখন পাবেন আমাদেরকে মেইলটা ফরওয়ার্ড করবেন, যদিও আমরা আপনার অ্যাকাউন্টে দেখতে পাবো, তারপরে মেইলটা ফরওয়ার্ড করবেন। ওরা কি লিখেছে, ওটা কি রোবোটিক মেইল কিনা বা ওটার কি আনসার দিতে হবে, আপিল করতে হবে কিনা, ওই জিনিসগুলো আমরা তখন বুঝে তারপরে আমরা অ্যাকশন নিব। ওকে, আরেকটু উপরে যান ভাই। এর আগে যখন আসলাম তখন আমি দেখেছিলাম যে ওইটা গেল কোথায়, আচ্ছা রিপোর্টে যান তো, রিপোর্ট অর্ডার নো, এর আগে আরেকটা পেজে আমি গেলাম না, তখন যে A to Z গ্যারান্টির একটা পেজ ছিল, ওইটা একটু আপনাদেরকে বলি আজকে। নিচে যান তো, A to Z গ্যারান্টি, ও আচ্ছা এখানে আছে, গুড গুড গুড। ওকে, এই জায়গায় দুটো জিনিস আছে দেখেন, A to Z গ্যারান্টি ক্লেমস আর একটা হচ্ছে চার্জ ব্যাক ক্লেমস। এই দুটো কিন্তু খুব সিরিয়াস। এই দুটো যদি আপনার কখনো হয় আপনার অ্যাকাউন্টে, তখন এটার অ্যাকশনটা এরকম হয় যে আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে ওই টাকাগুলো ওরা আপনাকে ডিসবার্স করবে না আনটিল ফার্দার সেটেলমেন্ট অফ দিস কেস। যদি কেউ চার্জব্যাক ক্লেম করে তখন ওই ক্লেমটা যতক্ষণ পর্যন্ত সেটেল ডাউন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টের ফান্ড ওরা ট্রান্সফার করবে না। অ্যান্ড দ্য সেম থিং হচ্ছে A to Z গ্যারান্টি ক্লেমস। ওকে, A to Z গ্যারান্টি ক্লেমস এর কথা এর আগে আমি বলেছিলাম, আপনাদের কি কেউ মনে আছে কারো? কেউ কি বলতে পারবেন A to Z গ্যারান্টি ক্লেমসটা কি? কেউ বলতে পারবেন না? এটা বলছেন বলে মনে হচ্ছে না আনিস ভাই। তাই, আচ্ছা, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো কখনো দেখেন বা আমি ইচ্ছা করলে ওখান থেকে রেকর্ডিং আপনাদের বলেছেন বাট মনে নাই বলেছেন। আপনারা এটা একটু মাথায় রাখেন, এটা সম্মুখীন হবেন, অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন এটার জন্য। এটা হচ্ছে কিছু সব জায়গায় কিছু ভালো খারাপ মানুষ থাকে, আমাদের সোসাইটি বলেন বা আদার সোসাইটি বলেন, সব জায়গায় আছে এটা। তো কিছু মানুষ আছে তারা কি করবে, আপনাকে আপনার সাথে প্লে করবে। তারা আপনার অ্যাকাউন্টের কোনো একটা প্রোডাক্ট কিনবে, কেনার পরে সে কমপ্লেইন করবে অ্যামাজনকে যে আমি প্রোডাক্ট পেয়েছি, এই প্রোডাক্ট ভালো না, আমার টাকা রিটার্ন চাই। তো তখন অ্যামাজন নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী অ্যামাজনকে ক্লেম করার পরে অ্যামাজন আপনাকে মেল পাঠিয়ে দেবে যে কাস্টমারের সাথে কথা বলেছি, সে এটা রিটার্ন চায়, তুমি এটা রিটার্ন করে দাও। তো আপনি ওকে বলবেন যে ওকে ফাইন, আমি তোমাকে টাকা রিফান্ড করব, তুমি প্রোডাক্টটা পাঠিয়ে দাও। সে বলবে কি যে নাও, আমি প্রোডাক্টও দিব না, তুমি আমাকে আগে টাকা দাও। তো আপনি যদি তাকে, যেহেতু অনেক দামি প্রোডাক্ট যদি হয় $500 বা $400 হোয়াটএভার, আপনি যদি তাকে বলেন যে না আমি তো প্রোডাক্ট তোমাকে দিব না, তুমি আগে তুমি সরি আমি তো টাকা দিব না, তুমি আমাকে প্রোডাক্টটাকে ফেরত দাও, তখন সে কি করবে, সে এই মানে আমেরিকা কেন পৃথিবীর সব জায়গায় জানেন যে কাস্টমার রাইট সবসময়, হ্যাঁ মার্কেটে কাস্টমারই সবসময় রাইট থাকে। তো সে তার ওই রাইটটা ইয়ে করার জন্য সে বলবে যে তুমি আমাকে দিবা কিনা বলো, বা এরকম ই করে ও করবে কি, আপনাকে A to Z গ্যারান্টি ক্লেমের যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার কাছে মানে অ্যামাজনের কাছেও টাকা চাইবে যে তো কাস্টমার আমাকে টাকা দেয়নি, আমাকে টাকা দাও তুমি, এবং আপনার নামে একটা নেগেটিভ রিভিউ দিয়ে দেবে, যদিও আপনার কোনো ভুলও নেই, কিছুই নেই। তখন অ্যামাজন কি করবে, রাইট দা ওয়েতে যখনই আপনার ওর এটা ক্লেম করবে, আপনার যে ফান্ড গুলো আছে ওই সমস্ত ফান্ড গুলো আটকে দেবে অ্যামাজন। আটকে দেবে মানে এই জন্য বলবে যে ওর গ্যারান্টি ক্লেম যে করছে, এই গ্যারান্টি ক্লেমের আন্ডারে আপনার সাথে অ্যামাজন হিসাব নিকাশ করে ওর টাকা ওকে অ্যামাজন আগে ফেরত দিবে। এখন আপনি বলতে পারেন যে আমি তো কোনো কিছু করিনি, কেন এটা করবে? এটা হচ্ছে খারাপ মানুষের পাল্লায় পড়ছেন আপনি, যার জন্য আপনার সমস্ত, হয়তো দেখা গেল ওই প্রোডাক্টের দাম $30 কিন্তু আপনার $10,000 আটকে আছে, আপনার $10,000 $1 ছাড়বে না অ্যামাজন যতক্ষণ না পর্যন্ত ওর এই প্রবলেমটা সলভ না হয়। ওকে, এটা গেল একটা কথা। কিন্তু এরকম যদি হয় যে আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা আজকে তুলে ফেলছেন, কিন্তু ওই দিন একজন এসে A to Z গ্যারান্টি ক্লেম করলো, তখন অ্যামাজন কি করবে? এটা একটা প্রশ্ন হতে পারে যে আমি তো টাকা তুলে ফেলছি, অ্যামাজন এখন আমাকে কিভাবে ধরবে? ওইটাও A to Z গ্যারান্টি ক্লেমের আন্ডারে আসবে। অ্যামাজন কি করবে, আপনার অ্যাকাউন্টের নেক্সট যে সেল গুলো হবে বা আপনার অ্যাকাউন্টের নেক্সট যে টাকাগুলো আসবে,
ওই টাকাগুলো সমস্ত কিছু অ্যামাজন আটকে দেবে বা হেল্ড আপ করে রাখবে যতক্ষণ না পর্যন্ত এইটার সেটেলমেন্ট না হয়। অর্থাৎ A to Z গ্যারান্টি ক্লেমটা এরকম যে অ্যামাজন একটা কাস্টমারকে আশ্বস্ত করতেছে যে তোমার যদি কাস্টমার বা FBA যে করে সে হোক বা অ্যামাজন নিজে হোক অথবা ড্রপ শিপিং যে করে যে হোক, মানে তোমার যদি কেউ টাকা ফেরত না দেয় আমি মানে গ্যারান্টি দিলাম আমি তোমার টাকা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, কাস্টমারকে তারা সবসময় এই অ্যাসুরেন্সটা দেয়। তো এই A to Z গ্যারান্টি ক্লেম আপনাদের অনেক সময় এটার ফেস করতে পারেন, আপনারা করা লাগতে পারে। আমি মাঝে মাঝে ফেস করি, অনেক খারাপ কাস্টমার আছে তারা কিন্তু এই কাজটা করে মাঝে মাঝে। আরেকটা হচ্ছে ভাইয়া আপনি স্ক্রিন থেকে চলে গেছেন। ওকে, চার্জব্যাক ক্লেম। চার্জব্যাক ক্লেমটা A to Z ক্লেম, A to Z গ্যারান্টির পরেই যে নিচে দেখবেন চার্জব্যাক ক্লেম নামে একটা কথা আছে, ওইটাও মোটামুটি একই স্টাইলের। চার্জব্যাক ক্লেমও সেম টাইপেরই, যে আপনার যদি আপনি টাকা না দেন, মানে ওদের ফুলফিল না করেন, ওরা যে ক্লেম গুলো করছে ওইগুলোকে যদি আপনি ঠিকভাবে রেসপন্স না করেন, তখন আপনার অ্যামাউন্ট আটকে রাখবে অ্যামাজন, এবং অ্যামাজন ওইটা ফাইনাল ফুলফিল হলে ফাইনালি আপনাকে টাকা ডিসবার্স করবে। তো এই নেগেটিভ ফিডব্যাক, A to Z গ্যারান্টি ক্লেম এবং চার্জব্যাক ক্লেম, এই সব জিনিসগুলো একটু আপনাকে ভোগাবে যদি কোনো কারণে আপনার এরকম কাস্টমার পড়ে যায়। সেক্ষেত্রে এইটা মনে রাখবেন সবসময়, আপনারও এখানে কোনো ভুল নেই, আমাদেরও ভুল নেই, অ্যামাজনেরও কোনো ভুল নেই। ভুল হচ্ছে আপনার কপালে একটা খারাপ কাস্টমার পড়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কাউকে কমপ্লেন করতে পারবেন না যে আমার এটা কেন হলো, কেন হচ্ছে, বা এটা কি। এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে এরকম খারাপ ভালো কিছু থাকে। এটা হচ্ছে বিয়ন্ড টু কন্ট্রোল ইউ অ্যান্ড মি অলসো অ্যামাজন, কারোই কন্ট্রোলের ভিতরে এটা নেই। এটা হচ্ছে যে খারাপ লোকজনের পাল্লায় আমরা পড়লে আমাদের যেটা হয় এক্স্যাক্টলি সেম থিং। তো এটা কিন্তু আপনাদের মাঝে মাঝে এই পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, সেজন্য আমি এই জিনিসগুলো মানে আলোচনা করে রাখলাম। অ্যামাজন খারাপ কাস্টমারকে ট্র্যাক করতে পারে না, যে একটা কাস্টমার বারবার এরকম করতেছে? পারে, কিন্তু করার তো কিছু থাকে না আসলে। দেখবেন আপনি যে মানে সবকিছু ঘাড়ে পড়ে গিয়ে আপনার বা মানে কাস্টমার ইজ অলওয়েজ রাইট, এটা মার্কেটিং এর একটা ভাষাই আছে যে কাস্টমার সবসময় রাইট। সে তার কথাই সবসময় বেশি করা হয়, সব জায়গায় মূল্যায়ন করা হয়, সেই করে। সো এইসব ক্ষেত্রে আসলে আপনার কোনো লজিক কাজ করে না। ওরা ইভেন আপনি জিতবেন, দেখবেন যে আপনি অ্যামাজনের সাথে জিতছেন, আপনি তো সবকিছু প্রমাণ করবেন যে আমি ওনাকে টাকা ফেরত দিয়েছি, ওনাকে প্রোডাক্ট উনি আমাকে ফেরত দেয়নি, সবকিছুই তার দোষ। তারপরেও কিন্তু অ্যামাজন আপনার টাকা আটকে রাখবে ওইটা সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত। সো এই ক্ষেত্রে মানে কিছু কিছু আছে না যে আপনার কি বলে এটাকে, কিছু করার থাকে না আসলে, ওইসব ক্ষেত্রে কিছু করার থাকে না, আপনার এটা মেনে নিতেই হবে। আচ্ছা ভাইয়া উপরে যান আর একটু। প্রোডাক্ট পলিসি কমপ্লেইন্স, কাস্টমার সার্ভিস পারফরম্যান্স। আচ্ছা, কিছুদিন পরে আপনারা যারা এই যেমন ভাই আজকে $7,000 সেল করেছে, তো তার যদি সেল এই মাসে $10,000 হয়ে যায় কোনো কারণে, বা $10,000 ক্লোজ করে, তখন অ্যামাজন আপনাকে একটা মেইল পাঠাবে। আপনি একটা মেইল পাবেন যে আপনার ইন্স্যুরেন্স, লাইবিলিটি ইন্স্যুরেন্স কিনতে হবে আপ টু $1 মিলিয়ন। তো আপনি যখনই $1 মিলিয়ন লাইবিলিটি ইন্স্যুরেন্স কিনতে হবে চিঠিটা পাবেন, তখনই আপনার মানে একটা ভয় পেয়ে যাবে যে ও মাই গড কি জানি হয়ে গেছে, আমার তো এই $1 মিলিয়ন লাইবিলিটি ইন্স্যুরেন্স কিনতে হবে। ওরকম ভয়টায় পাওয়ার কিছু নাই। ওই চিঠিটা পাওয়ার পরে আপনার লোকালি আপনাদের যারা ইন্স্যুরেন্স করে, জেনারেল ইন্স্যুরেন্স করে, তাদের কাছে গিয়ে ওই ইন্স্যুরেন্সটা করে ফেলবেন বা কিনে ফেলবেন। স্টেট অনুযায়ী ডিপেন্ড করে এটা কত কি, ওটা আপনার যখন যাবে তখন আপনি বুঝবেন। আমি ইভেন আমাকেও ওটা পাঠিয়েছে, আমি এখন পর্যন্ত করিনি, আমি আলাপ করেছিলাম, মানে অত বড় অ্যামাউন্ট কিছু না, বাট এটা করতে হবে যদি আপনার $10,000 উপরে আপনি যদি সেল করেন তখন। আনিস ভাই, আমি সহি। জি, আমার তো ওইটা মানে আপনার কি মানে 10,000 আপনার মান্থলি সেলস হইলে না প্রফিট ওইটা? না না, মান্থলি সেলস হলে, নট প্রফিট। মান্থলি সেলস যদি $10,000 ক্রস করে। আপনারে আমি যে স্ক্রিনশট দিছিলাম, আমার তো অলরেডি 12K লাস্ট উইক। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি ওটা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আপনি তো বড়লোক হয়ে গেছেন, আপনাকে তো অ্যামাজন বলবে যে তো অনেক টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা, আপনারা যারা এতক্ষণ কথা শুনেছেন, এই শহীবের কথা তো আমি বলিনি এখনো, উনি কিন্তু অলরেডি $12,000 সেল করেছে। সবাইকে মিষ্টি খাওয়াবে উনি হচ্ছেন এখন বস আপনাদের। 1 মান্থে?
উনি একদম নীরবে থাকে আর এত বড় কাজ করে ফেলছে। সুবহানাল্লাহ। আমার মিশিগানের ভাই, আমাকে আগে মিষ্টি খাওয়াবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। জি ভাই, আপনার অ্যাকাউন্টের বয়স কতদিন? 1 উইক। আচ্ছা, এটা একটু সবাইকে বলেন। উনি অনেকে বলতেছে যে কতদিন কতদিন কি, তো আপনার অ্যাকাউন্টে শেয়ার করা দরকার ছিল আসলে। নাই, সবাই কথা বলতেছে ওই জন্য আর ইন্টারাপ্ট করি নাই। আচ্ছা, তো আপনারা সবাই শুনে থাকবেন, সহি ভাই কিন্তু অলমোস্ট $12,000 সেল করে ফেলেছে। ভাইয়া এগুলা একটা কোশ্চেন ছিল ভাইয়া, কিন্তু আপনি যে বলছিলেন 3 to ফার্স্ট মান্থে 3 to 6,000 এর বেশি সেল করা যাবে না? না না না, আমি 1000 এর কথা বলিনি। ইনফ্যাক্ট আমি বলেছিলাম $1500 বেশি প্রফিট করা যাবে না। আপনারা এটা ভালোভাবে শুনেননি। ও আচ্ছা, ভাইয়ের অ্যাকাউন্টে অলমোস্ট ওইরকম কাছাকাছি হয়ে গেছে, আমরা ওটা অলরেডি স্টপ করে দিয়েছি। ওকে বুঝতে তো ওকে, এটা কনফ্লিক্ট করবেন না, কখনোই বোঝার চেষ্টা করবেন। প্রফিট জেনারেট করা যাবে না, নট মোর দেন $1,500 ফার্স্ট মান্থ। সো এখন ভাইয়ের হয়তো ওই কাছাকাছি চলে গেছে বা হয়ে গেছে ওরকম, যার জন্য আমরা ওটা স্টপ করে দিয়েছি। বাট আলহামদুলিল্লাহ তার অ্যাকাউন্টে ভালো সেল হয়েছে। তো ভাই তো চুপচাপ করেছিল হয়তো মিষ্টি খাওয়ানোর ভয়। এখন দেখেন সে যদি সবাইকে মিষ্টি খাওয়াতো, কিন্তু খুব ইজি ভাই। এখন কিন্তু আপনি হোম ডেলিভারি করতে পারেন যে কোনো সবার অ্যাড্রেসে ইজিলি। হ্যাঁ, আপনি যদি মিষ্টি খাওয়াতে চান। ইনশাআল্লাহ ভাই। জি আপু, কে কি বলতে যাচ্ছিলেন বলেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। এই যে অ্যাকাউন্ট গুলা হয়ে গেছে, এগুলা কি সব আপনি টেক কেয়ার করতেছেন? হ্যাঁ, আমি আসলে কি একটা জিনিস আমি আপনাদেরকে আবারও বলি। অ্যাকচুয়ালি দেখেন, কিছু কিছু জিনিস আছে যে মানে একটা দলের ক্যাপ্টেন যদি থাকে, সেই ক্যাপ্টেন কি করে, সে সবকিছু অর্গানাইজ করে। সে কিন্তু আমি সব অ্যাকাউন্টকে যে টেক কেয়ার করতেছি, ইটস নট লাইক দিস। আমার লোকজন টেক কেয়ার করতেছে, আমি তাদেরকে মনিটরিং করতেছি। মানে হচ্ছে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, সবকিছু হয়ে গেছে। এখন দুইটা জিনিস বলতেছে যে আমার ব্যাংক এরিয়াটা আপডেট করতে হবে, মানে যে ক্রেডিটটা আমার ক্রেডিটটা দেওয়ার জন্য ট্রাই করছিলাম, নেয় নাই। তো আমি ডেবিটটা দিছি, এরকম হয়েছে। তা আবার আপডেট করতে বলছে ওইটা। আর আমাকে বলছে ওই যে সোশ্যাল সিকিউরিটি নাম্বারে যেটা থাকে বা একটা নাম্বার থাকে, তো আমার ওটা নাই, সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিতে হবে। তো ইনশাআল্লাহ কালকে ওটা করব, তাহলে ডান হয়ে যাবে অ্যাকাউন্টটা। আচ্ছা আপু, আপনার নামটা বলবেন আর আপনার স্টোরের নেমটা। আপনি কি দিয়েছেন আমাকে স্টোর? না, আমার হচ্ছে দিই নাই, মানে আমি 1 সপ্তাহের মধ্যে এগুলা অ্যাড করতেছি। সো আজকে আমি ওই ইয়াটা গতকালকে কোডটা অ্যাড করছি, আজকে ওয়েট করছিলাম। তো আজকে আমাকে জানাইছে যে স্টোরটা রেডি, তারপরে আমি দেখলাম। আচ্ছা আচ্ছা, গুড। না, আমি মনে করেছি আপনি স্টোর অলরেডি দিয়ে দিয়েছেন। যাই হোক, না দিই নাই। ওকে, আপনি আস্তে আস্তে ঠিক করেন। যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে টেক্সট করে রাখবেন। যদি কোনো কিছু দরকার হয় আমাকে টেক্সট করবেন। দয়া করে আমাকে, সবাইকে বলছি, আপনারা আমাকে মাফ করবেন, কেউ ভুল বুঝবেন না। আমাকে কল করলে কিন্তু আমি অনেক সময় কল ধরতে পারি না। না না, সমস্যা নাই। বিকজ আমি অফিসে থাকি, অনেক সময় কল ধরতে পারি না। আপনারা কাইন্ডলি একটু মাথায় রাখবেন। আমাকে টেক্সট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আমি কিন্তু কল ধরতে পারি না, অনেকেরই কল ধরতে পারি না। অনেকে কল করে আমাকে, আমি দেখি অফিস থেকে বের হয়ে দেখি যে 50টা কল হয়ে আছে। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদেরও খারাপ লাগতে পারে যে ভাই এত কথা বলে কিন্তু আমাদের তো ফোন ধরে না। ফোন আসলে আমার ধরা সম্ভব না, আমাদের অফিসে ফোন নিয়ে ঢোকাই যায় না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে আমি যদি মাঝে মাঝে লাঞ্চে বের হই বা কোনো একটা কাজে বের হইলে আমি হয়তো ফোনটা দেখি, কিন্তু সেটা টেক্সট করতে পারি আপনাকে, কিন্তু আমি কল করতে পারি না। আসলে কল করা সম্ভব না এবং ধরাও সম্ভব না। এই জন্য সবাই এটাকে আপনারা আমাকে মাফ করবেন। কল আমি হয়তো রিসিভ করতে পারি না, বাট আপনাদের টেক্সট যদি করেন, কোনো সিরিয়াস ইস্যু হয়, আমি চেষ্টা করব। ভাইয়া, যে আমাদের যে জয়েন্টই আছে সাইনটেক্স, এখানে আপনাকে ইয়া করলেই হবে, মানে মেসেজ করলেই হবে নাকি না আলাদা কোনো? আপনার যদি, হ্যাঁ, আপনি এই গ্রুপে করতে পারেন। যদি খুব সিরিয়াস ইস্যু হয়, অনেক সময় গ্রুপের মেসেজ আমি দেখি না, আমার পার্সোনাল ফোন নম্বরেও করতে পারেন। করলে আমি পার্সোনালটা হয়তো সবসময় বেশি দেখা হয়, গ্রুপেরটা অনেক সময় আসে না, বা অনেক সময় মানে স্ক্রিনের উপরে অ্যাপিয়ার হয়ে থাকে না আর কি। সো আপনি যে কোনো ওয়েতে করতে পারেন। ওটাও দেখি আমি মাঝে মাঝে, চেক যে করি না তারা চেক করি। আপনি যে কোনো ইস্যু করতে পারেন। তাহলে আপনার ফোন নাম্বারটা এটা না, যে লাস্টে 88? রাইট রাইট, জি জি ভাইয়া, থ্যাংক ইউ। ইভেন আপনি গ্রুপে করলে, আপনি কিন্তু আমাদের গ্রুপে কবে এসেছে জানি না, আমাদের গ্রুপে কিন্তু অনেক এক্সপার্ট আছে, আমার চেয়েও ভালো এক্সপার্ট না আছে। আসলে আমি প্রথম থেকে ক্লাস করতেছি, কিন্তু আমি
আস্তে আস্তে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছিলাম ইজ মানে গুড, ইজ গুড, ইজ ভেরি গুড, কোনো সমস্যা নেই, তাড়াহুড়ার কিছু নাই, ভেরি স্লো আগানো আরো ভালো। বিকজ আমি জিরো এক্সপিরিয়েন্স ছিল তো তো আমি ট্রাই করতেছি একটু একটু করে জেনে জেনে তারপরে আস্তে আস্তে আগানোর জন্য। দ্যাটস ভেরি গুড। না আমি বলেছি যে আপনাদের ছোটখাটো প্রবলেম গুলো যদি আপনারা গ্রুপে শেয়ার করেন, আপনি দেখবেন যে আমার অ্যান্সার দিতে হবে না, এখানে যারা আছেন তারা মোটামুটি আমি মনে করি যে অনেকেই ভালো এক্সপার্ট হয়ে গেছেন, তারা দেখবেন আপনার সলিউশন করে দিবে। যদি আমি ওয়েট করবো যে দেখি কেউ সলিউশন করে কিনা, যদি একান্ত না হয় দেন আমি করবো, এটাও ভালো। না আমি যখন অ্যাকাউন্ট করছিলাম তখন আমার কিছু জিনিস কনফিউজ হয়েছিলাম, তো আমি যখন নক করছি এক ভাই, আমি নাম জানি না, আমাকে ওই কোশ্চেন গুলা সাম অফ দেম এসে এগুলা আমি টেক্সট করছিলাম যে আমার এগুলা ঠিক আছে নাকি একটু চেক করেন, তো এক ভাই করছিল। গুড, সেটাই আমি বলেছি যে এরকম আছে, এই জন্যই আমি আপনাদেরকে করি যে মানে বেশি ফাস্ট আগাচ্ছি না, এই জন্য যাতে করে সবাই একটু একটু আরেকটু ভালোভাবে শিখে শিখে তারপরে আগাক। আর হচ্ছে আপনারাও আস্তে আস্তে করে আগান, বেশি ফাস্ট হওয়ার দরকার নেই, আস্তে আস্তে আগালে যে কোনো জিনিসেরই একটু আপনি খুব শক্তভাবে আগাতে পারবেন আর কি। যখন বেশি ফাস্ট হবেন তখন দেখবেন যে আপনার আগানোটা অত শক্ত হয়নি। সো নো ওয়ারি, আপনি যা যা আছে যেভাবে আছে আগাতে থাকেন, যদি কোনো প্রবলেম হয় গ্রুপে দিয়ে দিন, সলিউশন হয়ে যাবে ইনশাআল্লাহ, নো প্রবলেম। জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আমার অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু কথা ছিল, মানে আমার এখানে আমি অ্যাকাউন্টে দেখতেছি আমার মার্কেট প্লেস 13, এটা কেন? এটা হচ্ছে এটাও বলেছিলাম একবার, কোনো মিস্টেক করছি নাকি আমি না জানি না 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 না, মার্কেট প্লেস 13 হচ্ছে অ্যামাজনের টোটাল 13 মার্কেট প্লেস আছে পুরো ওয়ার্ল্ডে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ওই সবগুলো মার্কেট প্লেসে আপনি অ্যাড হয়ে গেছেন। এখন আপনি এখান থেকে বের হতে পারেন, ইজিলি ওয়ে আছে কিছু, ওই ওয়ে থেকে আপনি আপনার অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে আপনার মার্কেট প্লেস ইইউ, ইন্ডিয়া বা যে কোনো জায়গা থেকে, আপনি শুধুমাত্র ইউএসএ, কানাডা বা মেক্সিকো রেখে আর মানে এটা আপনার ইচ্ছা, আসলে এটা আপনি যেভাবে সেট আপ করবেন ওইভাবেই থাকবে। ওই 3টা 6টা 13টা এগুলো অ্যাড হয়ে যায়, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা দেখতেছি যে সেলিং অ্যাপ্লিকেশন, এটা কি মানে পেন্ডিং আছে একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা, ওটা আমি পরে দেখবো, আমি বুঝতে পারছি না কি, আপনি কি অ্যাকাউন্টে ঢুকতে পারলেন এখন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি ঢুকা আছি অ্যাকাউন্টে। আপনি তো ভয় দিয়ে দিয়েছিলেন আবার আমাকে, আমি তো ভাবছিলাম যে আবার কি হলো আপনার অ্যাকাউন্টে। এনিওয়ে, আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল ভাই আমার, আমি যদি ম্যাক্সিমাম প্রফিটটা করতে চাই, হ্যাঁ, এখন আমার ক্রেডিট কার্ড যেটা দেওয়া আছে সেটা আছে আপনার 10,000, আমার যদি আরো সেল বাড়াইতে হয় আমাকে ক্রেডিট কার্ডটা চেঞ্জ করতে হবে মানে, বা তখন করণীয় কি হবে আমার? আচ্ছা, এটা আমি আপনাদের সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কি একই প্রশ্ন সবার ভিতরেই থাকে, অনেকে হয়তো বলতে পারে, অনেকে বলে না বা জিজ্ঞেস করে না, বাট সবাই যদি মনোযোগ দিয়ে শুনেন সবাই অ্যান্সার পেয়ে যাবেন। ধরুন আপনাদের কারোর ক্রেডিট লিমিট আছে 3,000 টাকা একটা ক্রেডিট কার্ডে, তো আমরা ওয়ালমার্ট থেকে কিনতে কিনতে ওটা শেষ করে ফেললাম। শেষ করে ফেলার পরে আপনার কি করতে হবে, এটাই সবাই প্রশ্ন করে, যেমন আপু যেমন করেছে। তো আপনারা যেটা করবেন, আর একটা ক্রেডিট কার্ড আপনারা ওয়ালমার্টে অ্যাড করবেন, অ্যাড করে দিয়ে পুরোনো ক্রেডিট কার্ডটা ওখান থেকে সরিয়ে ফেলবেন। কেন সরিয়ে ফেলবেন আমি বলি, কারণ হচ্ছে যারা অর্ডার করে ওরা কিন্তু মানে খুব ফাস্ট কাজ করতে চায়, এবং খুব ফাস্ট কাজ করতে চায় কারণ ওদের তো অনেক অর্ডার জমা হয়ে থাকে, অনেক কিছু ওদের প্রেসারে থাকে, কারণ এভরি ট্রানজাকশনের জন্য আমার কাছে তাদের জবাবদিহি করতে হয়, এটা হচ্ছে সত্যি কথা। আমি কিন্তু খুব স্ট্রিক্ট কাজের ব্যাপারে, যারা কাজ করে তারা আমাকে খুব ভয় পায়, কারণ আমি কোনো একটা জিনিস ছাড়ি না তাদেরকে, কারণ আমার তো আবার আপনাদের কাছে জবাবদিহি করতে হবে, তাই না? সো ওরা যখন এই কার্ডের সমস্যা পায় তখন কিন্তু আমাকে বলে যে ভাই এই কার্ড ঠিক নাই, কার্ডটা ঠিক করতে বলেন ভাই। তো আপনারা কাইন্ডলি সবাইকে আবার রিকোয়েস্ট করছি, কার্ড যদি আমি বলি যে কার্ডের কোনো ইস্যু হয়েছে, আপনারা কাইন্ডলি কার্ডগুলো একটু ঠিক করে দিবেন, কারণ কার্ডের সমস্যার জন্য ওরা কিন্তু আটকে থাকে, ওরা অর্ডার গুলো করতে পারে না। যখন আপনার $3,000 কার্ডের লিমিট শেষ হয়ে যাবে, বা $1,000 হোক বা $500 হোক, হোয়াট এভার, আপনি জাস্ট রাইট দ্য ওয়েতে আরেকটা কার্ড ওখানে সেট করে পুরোনো কার্ডটা সরিয়ে ফেলবেন ওখান থেকে, সেটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে সরিয়ে ফেললে। আর যখন নতুন কার্ড সেট করবেন আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন, এবং সিভিভি যেটাকে বলে 3 ডিজিট, একটু কাইন্ডলি আমাকে মেসেজ দিয়ে রাখবেন যে ভাই আই আপডেটেড মাই কার্ড এন্ড দিস ইজ দ্য সিভিভি, তখন আমরা এটাকে খুব তাড়াতাড়ি করে সলভ করতে পারবো। আর আপনি যেটা বলেছেন, আপনার যেহেতু আপনার নতুন অ্যাকাউন্ট, আপনার $10,000-12,000 ইজ মোর দ্যান এনাফ প্রথম মাসে। আমরা যদি বড় প্রোডাক্ট সেল করি, ভালো প্রফিট করি, তখন হয়তো $6,000-7,000 ভিতরে আপনার $1,500 প্রফিট চলে আসবে, ইভেন লেস দ্যান দ্যাট হয়ে যেতে পারে। তো $1,500 প্রফিটের পরে কিন্তু আমরা আর সেল করবো না আপনার অ্যাকাউন্টে। সো $10,000 ইজ মোর দ্যান এনাফ আমার মনে হয় ফার্স্ট 2-3 মাসের জন্য।
আপনার আর বেশি আপাতত দরকার নেই। যখন আপনার পরবর্তীতে দরকার হবে তখন যেটা আপনি করবেন, আপনার $10,000 যখনই শেষ হয়ে যাবে আপনি আইদার ওই কার্ডটাকে রিফিল করতে পারেন অথবা আপনি আরেকটা কার্ড অ্যাড করে দিবেন আপনার ওয়ালমার্ট অ্যাকাউন্টে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম। তবে আমরা যারা নতুন এলআইসি খুলছি আমাদের তো ক্রেডিট কার্ড নেই, সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনার সরাসরি ডেবিট কার্ডটা দিয়ে দেবেন ওখানে আপনার কি বলে ওয়ালমার্টের অ্যাকাউন্টে। আমাদের ব্যাংকের ডেবিট কার্ডটা দিয়ে দেবো। জি, ডেবিট কার্ডটা দিয়ে দেবেন। তবে আপনারা যারা এলএলসি খুলেছেন আপনাদের জন্য যে শুভ সংবাদ সেটা হচ্ছে এখন অবশ্যই এটা স্টেট টু স্টেট ভেরি করে। আপনার চেজ ব্যাংক এবং ব্যাংক অফ আমেরিকাও কিছু কিছু ক্ষেত্রে বা ক্যাপিটাল ওয়ান এরা কিন্তু আপনার যখনই বিজনেস অ্যাকাউন্ট ওপেন করবেন আপনাদের কিন্তু খুব ভালো লিমিটেড ক্রেডিট কার্ড দিবে। যদি আপনার, আমি জানি না এটা ক্রেডিট স্কোরের উপর কিছুটা ডিপেন্ড করে, বাট আপনার ক্রেডিট স্কোর যদি একটু অ্যাভারেজ একটু ভালো থাকে ওরা কিন্তু আপনাকে খুব ভালো লিমিটেড কার্ড দিয়ে দেবে। খোলার সাথে সাথে দিয়ে দেবে? খোলার সাথে সাথে দিবে না, কিন্তু আপনি অ্যাকাউন্ট খোলার কিছুদিনের ভিতর দেখবেন যে আপনি অফার পাচ্ছেন। তো আপনি সব অফার না নিয়ে বা সবার সাথে না ট্রাই করে চেজ ব্যাংকের সাথে ট্রাই করবেন। চেজ ব্যাংক কিন্তু আপনাকে অলওয়েজ গুড ক্রেডিট লিমিট দিবে এবং বিজনেস অ্যাকাউন্ট স্পেশালি। আবার আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, যেটা আমেরিকান এক্সপ্রেস ব্যাংক বিজনেস ক্রেডিট কার্ডটা 25 থেকে শুরু, ওরাও কিন্তু আপনাকে আপনার একটু ট্রানজেকশন বা একটু যদি আপনার ভালো থাকে, ক্রেডিট লাইন ভালো থাকে, ওরা কিন্তু $25,000 আপনাকে রাইট দ্য ওয়েতে দিয়ে দেবে। আমেরিকান এক্সপ্রেস। আচ্ছা, নাফিস চৌধুরী লিখেছেন যে ডু ইউ রিয়েলি নিড অ্যান ওপেন বিজনেস অ্যাকাউন্ট? হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট অ্যামাজনে অ্যাকাউন্ট যদি মেনটেন করতে হয় আপনার ইউ মাস্ট হ্যাভ বিজনেস অ্যাকাউন্ট, রাইট? তিলক ভাই আনসার দিয়ে দিয়েছেন, ভেরি গুড ভেরি গুড। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি। সো কিছু প্রোডাক্টের ইমেল মাঝে মধ্যে আমি পাইছি, কিছু কেস আই থিঙ্ক অ্যামাজন ওপেন করছে যে আপনার তারা অর্ডার করছিল নিউ প্রোডাক্ট বাট তারা রিসিভ করছে আপনার রিফারবিশড। সো ওইগুলা কিভাবে হ্যান্ডেল করতেছেন, বা ওইগুলা কি ওই ইমেল গুলা কি আপনার আমাদের অ্যাকাউন্টের মেসেজ সেকশনে পেয়ে থাকেন, বা এটা কি করবো? এই ইমেল গুলো আসলে আপনাদের কি ফরওয়ার্ড করে দিব? বা এটা এরকম ইমেল আসলে আপনার আমাদেরকে ফরওয়ার্ড করার কোনো দরকার নেই। এইগুলো হচ্ছে কি কাস্টমার না বুঝে করে। অ্যামাজনে কখনোই বা অন্যান্য জায়গা থেকে আমরা কখনোই রিফারবিশড কোনো প্রোডাক্ট কিনি না। এটা হচ্ছে যারা করে মোস্ট অফ দ্য কেসেস এরা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ নিতে চায়। এরা পরে বলবে কি আমাকে 10% ডিসকাউন্ট দাও, 20% ডিসকাউন্ট দাও। এই যে খারাপ কাস্টমার যে গ্রুপটার কথা বলেছি এরাই হচ্ছে এরা আপনারা জানেন আমি কোনো মানে করতে চাই না, মন্তব্য করতে চাই না, যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে আপনারা বুঝতে পারেন কারা এই টাইপের লোক, কারা এগুলো করে। সো এই টাইপের লোক আছে আমেরিকা অনেক, এরা এগুলো করে। কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, অনেক সময় আমরা রিফান্ড দিয়ে দিই, বাধ্য হয়ে দিয়ে দিই। কারণ আমরা 10 টাকার জন্য একজনের সাথে ঝগড়া করে আপনার অ্যাকাউন্টে একটা ব্যাড রিভিউ দিবে, আপনি দেখা গেল ওইটার জন্য অনেকদিন আপনার সমস্যা হবে। তার চেয়ে আমরা $10 লস করি, নো প্রবলেম। এটাই হচ্ছে আমাদের মানে অ্যাকাউন্ট ভালো রাখার সবচেয়ে গুড পলিসি। হ্যাঁ, তো এগুলো সাধারণত 20-25 টাকার অর্ডারের ক্ষেত্রে এগুলো করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা আবার আমরা ওয়ালমার্ট থেকেও মাঝে মাঝে রিকভার করে ফেলি। ওয়ালমার্ট অনেক সময় প্রোডাক্টও নেয় না, ইভেন রিফান্ডও দিয়ে দেয়। সো এইসব ছোটখাটো জিনিস নিয়ে অত বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই এবং এই মেলগুলোকে অ্যাভয়েড করবেন। আরেকটা জিনিস আপনাদের ভালো কথা মনে করেছেন, আপনারা অনেকেই দেখবেন যে একটা মেল পাচ্ছেন যে ইওর অফার ইজ নট ফিচার্স অফার, এরকম একটা মেল অনেকেই পাবেন। হ্যাঁ, যে আপনি যে প্রোডাক্ট অফার ওইটা আসে। আচ্ছা, সো এইটা আপনার এটাও ভয় পাওয়ার কিছু নাই। এইগুলো আপনারা জাস্ট ডাস্টবিনে ফেলে দেবেন, কি বলে এটাকে, রিসাইকেল বিনে যেখানে দেন। কারণ হচ্ছে এইসব আপনার কিন্তু মেল ভরে যাবে, আপনার মেল বক্স ভরে ফেটে যাবে, কিন্তু এগুলো রাখবেন। আর সোল্ড যেগুলো যদি যাদের প্রথম অ্যাকাউন্ট তাদের সোল্ড দেখতে খুব ভালো লাগে এই জন্য হয়তো রাখবেন কিছুদিন, তারপরে দেখবেন যে সোল্ড এর জ্বালায় আপনার স্ক্রিন ভরে গেছে। সো পরবর্তীতে সোল্ডও আপনারা আস্তে আস্তে ডিলিট করা শুরু করবেন। প্রথম কিছুদিন দেখতে ভালো লাগবে। আমি অলরেডি ট্র্যাশ করা স্টার্ট করছি, ফ্লাডেড হয়ে গেছে। প্রথম কয়েকদিন খুব ভালো লাগে না দেখতে যে এতগুলো সোল্ড রাখি, তারপরে দেখবেন যে এত আসতেছে তখন আর ওই বৃষ্টির শব্দ ভালো লাগবে না, তখন আস্তে আস্তে ফেলে দিবেন। কারণ আপনার অ্যাকাউন্ট অন্যান্য ইমেল গুলো তখন আপনার চোখের আড়াল হয়ে যাবে। সো এগুলো আস্তে করে সুন্দর করে করবেন। আর ইমেল বক্সটাকে আপনার সবসময় আপনারা যদি অপ্রয়োজনীয় ইমেল থাকে এগুলোকে আপনারা স্প্যাম করে বক্সটাকে ক্লিয়ার রাখবেন, সো দ্যাট আপনার ইম্পর্টেন্ট ইমেল গুলো জানি কোনোভাবে মিস না হয়ে যায়।
হ্যাঁ, এটা আচ্ছা সবসময় ভাইয়া, target করতে হবে। এখানে গ্রুপে কেউ আছেন মানে যে ইমেইলে একটা যদি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, যেমন অ্যামাজন ফোল্ডার না, হুম। এইখানে ওই অ্যামাজন থেকে যে মেসেজ গুলো আসবে, ইমেল গুলো আসবে, সেটা এই গ্রুপে চলে যাবে, এই কি বলে ফোল্ডারে চলে যাবে রাইট ওয়ে। এরকম কোন সিস্টেম আছে, কারো জানা আছে বা? ওইটা লেভেল ক্রিয়েট করে ওটা অটোমেটিক চলে যায় ওই সেম সেন্টার থেকে আসলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে যদি আপনারা করতে পারেন ভালো, যদি না করতে পারেন সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আপনার যে ইমেল গুলো রাখতে হবে, আপনি একটা অ্যামাজন ফোল্ডার ক্রিয়েট করে ওই রাইট দ্য ওয়েতে আপনি মেইল গুলো সিলেক্ট করে জাস্ট এটা সবাই জানেন ওই ওই ফোল্ডার নিয়ে রেখে দাও, হ্যাঁ, যে ভবিষ্যতে যদি লাগে। সো এইভাবে করে রেখে দিতে পারেন। আপনার যদি আর একটু সেগমেন্টেশন করতে চান, আপনি মার্চ, এপ্রিল, মে মানে মান্থলি রাখতে পারেন। সো এইভাবে করে রেখে বছরের শেষে সবগুলো করে দিবেন। ইমেল ম্যানেজমেন্টটা খুবই জরুরি। আমরা অনেক সময় অন্য ইমেলের জন্য ভালো ইমেল গুলোকে অনেক সময় হারিয়ে ফেলি, যার জন্য এটা সুন্দর করে ম্যানেজ করবেন এবং যেটা দরকার নেই আপনি স্প্যামে ক্লিক করে দিবেন, ওইটা আর কোনোদিন আসবে না আপনার এখানে। এইভাবে করে আপনারা আশা করি যে ইমেলটা ম্যানেজ করতে পারেন খুব ভালো। ভাইয়া, জি ভাইয়া বলো। একটা ভিডিওতে আপনি গুগল শিট ক্রিয়েট করা মানে গুগল শিট দেখছিলাম, এখন এটা কি আমাকে করতে হবে মানে না আপনারা মানে প্রোভাইড করবেন মানে? আচ্ছা, এটা খুবই ভালো প্রশ্ন করেছেন। গুগল শিট আমি আপনাদেরকে আজকেই দেখাবো। গুগল শিটটা অ্যাকচুয়ালি আপনাদের কিছু করতে হবে না। গুগল শিট আমি আপনাদেরকে প্রত্যেকটা অ্যাকাউন্টকেই গুগল শিট দিয়ে দেবো। এটা ভাই সাধারণত আমি কি শেয়ারিং করে দেব? হ্যাঁ, আপনার শেয়ারটা আপনি অফ করেন, আমি দেখি গুগল শিটে একটু ঢুকিতে হবে। ওকে, গুগল শিটটা আপনাদের কারোই কিছু করার দরকার নেই। এটা আমরা শেয়ার করব হচ্ছে আপনার যে সেলগুলো হবে ওই সেলগুলো অ্যানালাইসিসের জন্য। আমি জাস্ট বলেছিলাম যে আপনারা যদি শিখতে চান পার্সোনাল কোনো কাজের জন্য, সেই ক্ষেত্রে শিখতে পারেন। এটা খুব ভালো জিনিস। আপনার এক্সেল শেখার মানে যদি এক্সেল বা আলাদাভাবে কোনো কিছুই শেখার দরকার নেই, শুধু গুগল শিটটুকু শিখলে আপনি অনেক কিছু, এটার ভিতর অনেক ফাংশন আছে, আপনি ওই ফাংশনগুলো যদি জানেন বা পারেন আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই জন্যই মেনলি আমি প্রিলিমিনারি একটা দিয়েছিলাম যাতে করে আপনারা ইজিলি গুগল শিটে ইউজ করতে পারেন। মাই গড, পাসওয়ার্ড নিচ্ছে না। তোমার পাসওয়ার্ড ভুলে গেলাম। যে আপনার পাসওয়ার্ড মনে হয় 38 আওয়ার্স থেকে চেঞ্জ করছেন আপনি হ্যাঁ, এখন। 4 দিন আগে চেঞ্জ করছিলেন, ওইটাই দিন। মাই গড, আমি তো আমার পাসওয়ার্ডই ভুলে গেছি। হুম। আচ্ছা, আবার একটু ট্রাই করি। ফাইনালি আদনান ভাই আছেন নাকি? জি ভাই আমি আছি, আমারটা তো শেয়ার আপনার আপনার লাভ লোকসান যদি সবাইকে দেখাই দিই আপনার কোনো প্রবলেম আছে? তাহলে ঢেকে না রাখি। ভাই, আমি একটু জানি, আমি তো জানি না।
না আপনি তাহলে ঢেকে দিছি, কিন্তু আপনি যদি বলেন তাহলে খুলবো, নাহলে খোলা যাবে না। সমস্যা নাই, দেখান সবাইকে, এটা কিছু না। আচ্ছা, আমরা একটা অ্যাকাউন্ট দেখি একটু, কি অবস্থা দেখি ভাইদের। ওকে, এই অ্যাকাউন্টে সো ফার প্রোডাক্ট সোল্ড দেখাচ্ছে হচ্ছে $6,510, আর প্রফিট দেখাচ্ছে $668। ওকে, আপনাদেরকে আমি এর আগেবার বলেছিলাম যে আপনারা সবাই এরকম শিট পাবেন। হ্যাঁ, যার যার যখনই আপনাদের অ্যাকাউন্টে সেল জেনারেট হয় আমরা এই শিটগুলো তৈরি করি। তো যখনই আমরা একটু শিটগুলোকে মোটামুটি আপডেট করি, তারপরে আপনাদেরকে পাঠিয়ে দিব। তো আমি কালকে সবাইকে আমি শিট পাঠিয়ে দেবো। সবাই শিটগুলো যদি কেউ পরীক্ষা নিরীক্ষা করতে চান, আরো এটার উপরে অ্যানালাইসিস করতে চান, করতে পারেন, দেখতে পারেন। কোনো ভুল টুল থাকলে আমাদেরকে ধরে দিবেন, আমরা সেক্ষেত্রে আরো কাজ করতে পারবো। বাট মেইন থিং হচ্ছে যে এখানে ওইভাবে ক্যালকুলেশনটা করা আছে। আপনার অফার প্রাইস কত, সাপ্লায়ার কাছ থেকে কত কেনা হয়েছে, আর হচ্ছে অ্যামাজন কত টাকা ফিস নিয়েছে ওখান থেকে, আর আমাদের প্রফিটটা কি, শিপিং ফিস আছে কি, মানে এই হেডিং গুলো তো আছে, আপনারা দেখলে বুঝবেন। আর এখানে হচ্ছে ক্যাশ প্রফিট, হ্যাঁ, এটা ইন্ডিকেট করে। আর এটা হচ্ছে আরওআই, হচ্ছে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মেইনলি হচ্ছে আমরা এটা দেখি, কারণ অনেক সময় এটা বেশি হয়, দেখেন 24%, অনেক সময় 9%, আবার 27%, হ্যাঁ, এটা 35%, এটা 125%। কাকে জানি আমি কার্ডটা জানি দেখেছিলাম, একটা প্রোডাক্ট এসে 125% প্রফিট করেছে। However, ক্লাস ওয়ান প্রোডাক্ট কার? জি আমার ভাই। ওকে, আপনার কি জিনিসপত্র দেখানো যাবে কাউকে? জি জি, সমস্যা নাই। আচ্ছা, আমি ঢেকে রাখলাম। সমস্যা নাই, তাহলে ঢেকে ইয়ে করে দিই। আচ্ছা দেখেন, এই যে ভাইয়ার অবস্থা দেখেন, 7 দিনে সে কি করে ফেলছে। তার সেল শুরু হয়েছে 2/11, দ্যাট মিনস নভেম্বরের 2 তারিখে, আর তার সেল শেষ হয়েছে 8/11। আপনারা ভালোভাবে দেখেন, এটাই হচ্ছে আমার সার্থকতা। আমি আপনাদেরকে যদি লিস্ট এইটুক মনে করি যে আপনারা এখন তো আমাদের সাথে দিয়েছেন, আপনি যদি নিজে অ্যাকাউন্ট করে যদি 2 টাকা লাভ করতে পারেন, আর কখনো যদি আনিস ভাইয়ের জন্য একটু দোয়া করেন মন থেকে, ওইটুকুই আমার সার্থকতা। আমার কিন্তু এখানে অন্য কোনো সার্থকতা নেই। আপনারা যদি একটু শিখতে পারেন, এটা আমার জন্য খুব ভালো। আমি এটাই আমি বলছি। জাস্ট 7 ডেজ, 2 শুরু হয়েছে 2-তে, আর 7 শেষ হয়েছে 8 সম্ভবত, রাইট? হ্যাঁ, গতকালকে শেষ হয়েছে তার সেল। আজকে তো 9 তারিখ। 9 দিনে তার সেল, 7 দিনে তার, 8 দিনে তার সেল হয়েছে $10,973। স্টিল বোধহয় আরো কিছু সেল এখন আপডেট হয়নি। সো এটা তো মনে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট না, না ভাইয়া? না, এটা ইন্ডিভিজুয়াল না। আচ্ছা, এখানে দেখেন, আমরা যেটা বারবার আবার আপনাদেরকে বলছি, আমরা যে ইয়েটা মেনশন করেছি, বা একজনে অবাক হয়ে গিয়েছিলেন যে এত টাকা সেল হয়েছে, এত টাকা কেন সেল করতে হয়েছে আমার। প্রফিট কিন্তু আমরা এই যে 1300 পর্যন্ত রিচ করেছে, হয়তো আরো কিছু তার সেল হয়েছে, ওইটা আপডেট হয়নি এখনো। আমরা নট মোর দেন, আমরা কি বলেছি, $1,500 বেশি প্রফিট করব না। তো আমরা কিন্তু মোটামুটি কাছে চলে গিয়েছি। সো আমরা সেলটা স্টপ করে দিয়েছি, এখন তার আর কোনো সেল হবে না। এখন আপনি দেখেন তার ইয়েটা কত, তার মানে কেন এত কম, মানে দিনের ভিতরে এত ভালো প্রফিট হলো। তার প্রফিটের ইয়েটা দেখেন, প্রফিটের রেটটা কিন্তু খুব ভালো। দেখেন, এক একটা প্রোডাক্ট সেল করে $28, $26, $77 প্রফিট করেছে। অনলি $221 প্রোডাক্ট, $77 প্রফিট। হ্যাঁ, সো এই প্রফিট রেট ভালো বিধায় 7 দিনের ভিতরে সে কিন্তু এই অ্যামাউন্টে চলে গেছে। ভাইয়া আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন করব। জি শিওর। আচ্ছা ভাই, যে এখানে যে আপনার ট্যাক্সটা নিছে, তো আমাদের যখন এলএলসি হয়ে যাবে, যখন আমরা রিসেলের জন্য ওয়ালমার্টে অ্যাপ্লিকেশন করব, তখন কি এই ট্যাক্সটা ডিডাকশন হবে? হ্যাঁ, ট্যাক্স আপনি ওয়ালমার্ট থেকে ফ্রি পাবেন। আমি এটার উপরে আপনাদেরকে একদিন বলেছিলাম ভালোভাবেই, আমার একটা ভিডিও আছে, আপনারা যদি দেখেছেন কিনা জানি না, দেখবেন এটা কিভাবে করা যায়, ওটা ওখানে অপশন করা দেয়া আছে। আপনি যখনই ওয়ালমার্টে, আপনার যদি এলএলসি হয়ে যায়, আপনি ওয়ালমার্টে অ্যাপ্লাই করলে ওরা আপনাকে
ট্যাক্স ফ্রি করে দিবে, তখন আপনার ওয়ালমার্টের ট্যাক্সটা আপনার ইসের সাথে কাউন্ট হবে না। তখন ভাই এই যে এখানে দেখাচ্ছে $535, এটা কি তখন একদম টোটালি জিরো থাকবে নাকি অল্প কিছু নিবে? না, ওয়ালমার্ট আপনাকে কোনো ট্যাক্সই নেবে না। যেমন কোথায় আমি ওয়ালমার্টের অর্ডার নাম্বার আছে তাহলে দেখছেন, রাইট, এই ট্যাক্সটা হ্যাঁ, এটা ফুল সেভ করতে পারবেন, এইটা এই অ্যামাউন্ট তখন এইটা আর কি তখন আমার প্রফিটের মধ্যে চলে আপনার, আসবে, রাইট, এটা আপনার এই প্রফিটে চলে আসবে, এই টাকাটা আপনার এই প্রফিটে চলে আসবে। এটা ভাই অনেক হিউজ অ্যামাউন্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, $535 হিউজ অ্যামাউন্ট ভাইয়া। এটা তো আপনার এখন বলছেন এই 7 দিনের জন্য, এটা যখন আপনি মাসে $50,000 সেল করবেন তখন চিন্তা করে দেখেন যে কত টাকা হবে, ওখানেই আপনার অনেক প্রফিট হয়ে যাবে। হ্যাঁ, অনেক প্রফিট হবে, হ্যাঁ এটা একটা ভালো অ্যামাউন্ট হবে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলেছি যে আপনারা এলএলসি করবেন এবং ওয়ালমার্টে অ্যাপ্লাই করবেন। আপনাদের যদি লিংক দরকার হয় আমি লিংক দিয়ে দেবো, ওয়ালমার্টে কিভাবে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করে দিবেন, এবং আপনি ওয়ান্স ইউ গেট দ্য ট্যাক্স এক্সাম্পশন আপনি রাইট দ্য ওয়েতে এই অ্যামাউন্ট গুলো সেভ করে আপনার এখানে চলে আসবে। ভাইয়া আপনার কি এলএলসি করার মানে কোনো ভিডিও আছে যে কিভাবে আমরা করব এলএলসি টা? এলএলসির একটা ভিডিও আমি দিয়েছিলাম, রাইট? আচ্ছা, না সরি, আমি ট্যাক্স এক্সাম্পশনের ভিডিও দিয়েছিলাম, এলএলসির ভিডিও দেই, এলএলসির ভিডিও নাই। আপনারা যদি চান আমি একটা করে দিতে পারি, যদি পারেন ভাইয়া তাহলে আমাদের জন্য উপকার, কারণ ওটা ডিফারেন্সটা ডিফারেন্ট ভাবে বেরি করে। তো আমি রাইট, এটা আমি আলোচনা করেছিলাম। অ্যাকচুয়ালি হয় কি, এলএলসিটার ক্ষেত্রে আপনার এক একটা স্টেট এক এক ধরনের ল থাকে, এক এক ধরনের চার্জ থাকে। এখন আমি একটা বললে কনফিউজড হয়ে যাবে সবাই, এটা এই কারণেই কিন্তু আমি সত্যি কথা বলতে করিনি। আর ইটস ভেরি ইজি, আপনারা যদি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে চান সেটা হচ্ছে কোনো কারো কানেকশনে যদি কোনো একটা অ্যাকাউন্টেন্ট থাকে তার কাছে যাবেন, সে রাইট দ্য ওয়ে বসে আপনাকে খুলে দেবে। কেউ হয়তো 50 টাকা বেশি নেবে বা কম নেবে, দিস ইজ দ্য ডিফারেন্ট, এছাড়া আর কোনো কিছু নাই। হ্যাঁ, কেউ আপনাকে 200 টাকা নিতে পারে, কেউ আপনাকে হয়তো 250 টাকা নিতে পারে, বাট এর চেয়ে বেশি কেউ চার্জ করবে না। যেটা গভর্নমেন্টের ফিস ওইটুকু দিবেন শুধু, আর বাকি হয়তো যে যে টাকাটা আপনাকে নিবে মানে তার কাজের জন্য যেটুকু নিবে এই। সো এটা আপনারা খুব ইজিলি মনে হয় করে ফেলতে পারেন, করে ফেললে আপনাদের অ্যাকাউন্টের জন্য, ভবিষ্যতের অ্যাকাউন্টের জন্য খুব ভালো। আচ্ছা ভাই, আমি যদি যখন আমি এলএলসি অ্যাকাউন্টটা করব তখন আমি কিভাবে আপডেট দেব? কারণ আমার তো এখন রেগুলার অ্যাকাউন্ট, এলএলসি না, তখন আমি এটা কিভাবে আপডেট করব? আচ্ছা, ওইটা অ্যাকাউন্টে গিয়ে করা যায়। ওটা আপনি আপনার হয়ে গেলে আমাকে বলবেন, আমি আপনাকে মানে আপনার কম্পিউটার থেকে আমি বললে আপনি করে ফেলতে পারবেন, অথবা আমি করে দেবো, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ ভাই। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি, এই যে প্রফিট যেটা এখানে দেখাইতেছেন, সো অ্যামাজন এইটা মানে ট্র্যাক কিভাবে করবে? সে তো জানবে না যে আমি আপনার সাপ্লাইয়ের প্রাইসটা কত বা কত টাকা দিয়ে অর্ডার করতেছি, কি প্রফিট নিতেছি। অ্যামাজন তো আপনাকে ট্র্যাক করবে না। অ্যামাজন কি ট্র্যাক করবে? অ্যামাজন তো আপনার এই যে সোল্ড প্রাইস যেটা দিয়েছেন এটার উপরে আপনার নেবে, কি বলে, পার্সেন্টেজ নাই। অ্যামাজন তো আপনি কয় টাকায় কিনছেন এটা নিয়ে তো অ্যামাজন কোনো অডিট না। রাইট, তাহলে তখন সে প্রফিটটা কিভাবে মানে জানতে পারবে যে আমি 1500 হিট করছি না 2000 বা ওইটা? অ্যামাজন এটা কখনোই জানতে পারবে না আপনি কয় টাকা প্রফিট করছেন। তাহলে আমাদের এখানে মানে নতুন অ্যাকাউন্ট হিসেবে এটা ক্যাপটা কেন, যে 1500 এই ক্যাপটা কেন? তারা তো ওইটা ক্যাপ করে রাখা যায়, রাইট? যে আপনার এর বেশি হলে নতুন অ্যাকাউন্ট তো আপনার তারা আচ্ছা, এখন এটা আমি বলছি আপনাকে, সবসময় প্রবাবিলিটি নিয়ে কাজ করি সবাই আমরা, যারা এইসব মানে এই ধরনের কাজ হলে সবসময় প্রবাবিলিটি একটা হিসাব করে সবাই, যেটা আমরা ওই পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সে যারা পড়েছেন তারা জানেন। তো প্রবাবিলিটি হচ্ছে যেমন ধরেন এখানে আপনার সেল করেছেন কত টাকা, এইটা মানে এক্স্যাক্টলি একদম মানে কাটায় কাটায় আপনার সাথে মিলবে ওইটা না। আপনারা ওরা দেখবে সেল করেছেন আপনি 10,000 সামথিং, তো ওরা কি করে একটা, আচ্ছা এখনো ক্লাসে জয়েন করার জন্য রিকোয়েস্ট আসতেছে, ওকে। ওরা কি করে আপনাকে, যেমন আপনি $11,000 সেল করেছেন, ওরা ধরলো যে এখান থেকে আপনি 50% বা 40% প্রফিট করেছেন, তো 40% থেকে ওরা নিয়ে গেছে 15%, তারপরে থাকে কত 25%। ইন অ্যান অ্যাভারেজ ওরা এরকমই ধরে যে আপনি টোটাল 40% প্রফিট করেছেন, ওখান থেকে ওরা নিয়েছে বাকিটা আপনার এখানে প্রফিট হয়েছে। সো এখন আমি হয়তো এখানে 1300 ধরলাম, ওরা হয়তো এখানে 1500 ধরলো। ওর বেশি যখন হবে, এখানে যদি আপনার সেলটা 20,000 হয়ে যায়, ওরা কিন্তু আপনাকে মানে একদম কোনো কথা ছাড়া আপনাকে কোনো কথাই বলবে না, আপনাকে বলবে যে ইওর ট্রানজাকশন, উই ফাউন্ড সাম সাসপিসিয়াস ট্রানজাকশন ইন ইওর অ্যাকাউন্ট, এটা বলে আপনার অ্যাকাউন্টটাকে ওরা ব্লক করে দিবে। সো এটা আমরা ফেস করেছি আগে থেকেই, অনেক 2-3 বছর আগে থেকে ফেস করছি এটা।
সো এই জন্য আমরা সবসময় সবাইকে সাবধান করে দিই যে ইভেন অনেক সময় হয় কি এইরকম ছোটখাটো প্রফিটের সময় ওরা এটা করে, কোনো কিছু না, জাস্ট এমনিতেই আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দেবে, তারপরে এইটা চাইবে ওইটা চাইবে, এটা দাও ওইটা দাও। ওই রকম প্রবলেম এড়ানোর জন্য আমরা কিন্তু এই প্রফিটটা কম করি। আপনি যেটা বলেছেন যে এক্স্যাক্টলি অ্যামাজন ধরতে পারবে না, বাট ওরা কিন্তু এইটার উপরে ওদের একটা সফটওয়্যারের হিসাব নিকাশ বসানো আছে এই সেল প্রাইসের উপর। তো আমরা কখনোই এটাকে ওই লেভেলে যেতে দেই না, এবং কি বলে এখানে আমরা 1500 এর বেশি যেতে দেই না। অনেক সময় হয়তো বা মানে চোখের আড়াল হলে বা কি বলে ওটাকে আমরা হাইড করে কিছু একটা করতে পারি, বাট আমরা ওই রিস্ক নিতে চাই না, এটা হচ্ছে সত্যি কথা। এই টাকাটা কবে জমা হবে? 2 সপ্তাহ পরে এই টাকাগুলো ওনার যে ব্যালেন্স, যে টাকাগুলো মানে ওখানে যে আসে না সেলার অ্যাকাউন্ট গুলো, দেখি যে টোটাল ব্যালেন্স হইছে এই পাশে এত টাকা জমছে। আচ্ছা, এটা কার অ্যাকাউন্ট ওপেন করেছে? আমি এটা ক্লাস 1 প্রোডাক্ট, এটা কার? জি ভাই আমার। আপনি কি একটু কাইন্ডলি আপনার অ্যাকাউন্টটা শেয়ার দিবেন? আপনার অ্যাকাউন্টটা একটু, অ্যামাজন অ্যাকাউন্টটা আমরা একটা জিনিস অ্যানালাইসিস করে ভাই যেটা বলেছে এটা একটু আপনাদের ক্লিয়ারলি দেখাতাম টাকার ব্যাপারটা। ওকে ওকে ভাই। ওকে, আমি তাহলে এটা করে ফেলছি, আপনি একটু আপনার অ্যাকাউন্টটা শেয়ার করুন। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ক্যাপটা কতদিন এটা মেইনটেইন করতে হয়? আপনার প্রথম ইয়েটা আসতে হলে হচ্ছে অ্যাট লিস্ট 30 ডেজ, অ্যাট লিস্ট 30 ডেজ। জি, প্রথম সার্কেলটা আসতেই সময় বেশি লাগে, তারপর থেকে এভরি 15 ডেজে আপনার যদি কোনো প্রবলেম না থাকে আপনি এভরি 15 ডেজে টাকা পাবেন। হ্যাঁ ভাই, বলছি যে $1,500 যে আমরা একটা যে প্রভিশন পিরিয়ড আমরা 1500 বেশি করব, এটা কতদিন এটা এরকম মেইনটেইন করতে হবে? এটা 3 মান্থ, মানে মিনিমাম 3 মান্থ মেইনটেইন করতে হবে, মিনিমাম। আচ্ছা। তবে আপনার 3 মান্থ পরেই যে আপনি মানে একদম ওদের সার্ভাইলেন্সের বাইরে চলে যাবেন বা ওরা আপনাকে মনিটরিং করবে না, ইটস নট লাইক দ্যাট। ওরা কিন্তু আপনাকে সবসময় মনিটরিং করবে, কিন্তু মনিটরিং সফটওয়্যার গুলো আপনার কাছ থেকে হয়তো 6 মাস পরে আস্তে আস্তে একটু কমিয়ে দেবে আপনাকে, যেটা হয়তো প্রথম দিকে করতো না। প্রথম দিকে যেটা করতো সেটা হয়তো আস্তে আস্তে একটু কমিয়ে দিবে, বাট মনিটরিং আপনাকে ঠিকই করবে। আপনি ভুল কিছু করতে পারবেন না, দেখবেন যে ওকে ঠিকই ধরে ফেলছে আপনার। আমাদের সেল বাড়লে অ্যামাজনের ক্ষতিটা কি? ওরা তো কমিশন পাচ্ছে। অ্যাকচুয়ালি ওরা যেটা চায় সেটা হচ্ছে আপনাকে ওরা প্রপার গাইডেন্সের মাধ্যমে সেল আপনি যাতে করেন। আপনি খুব ফাস্ট যদি কোনো কিছু করেন আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তো ওইটা চায় না ওরা। মেইনলি চায় না যে আপনি ভুল করেন, হ্যাঁ, চায় যে আপনি আস্তে আস্তে শিখেন, আপনি আস্তে আস্তে করেন, এটাই চায় অ্যাকচুয়ালি ওরা। তো আপনি ভুল না করে ফেলেন। প্রথমে যে কোনো কিছু, আপনি যখন প্রথম গাড়ি চালাতে গেছেন আপনি একটু ঘষা লাগাইছেন বা আপনি একটু ব্রেক জোরে করছেন, যখন আপনার আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছেন তখন কিন্তু আপনি ঠিক হয়ে গেছেন। এরকম সব ক্ষেত্রেই আমাদের লাইফে আপনি যখন প্রথম একটা ডিভাইস ইউজ করেন আপনার একটু ভুল হতে পারে, কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি হ্যাবিচুয়েট হয়ে যান যে নো, এটা এইভাবে করতে হবে। তো এই অ্যামাজন চাচ্ছে যে, কারণ কি একটা জিনিস মনে রাখবেন, আমরা যাই করি না কেন মানে গুডউইল আর রিপুটেশন খারাপ এটা কিন্তু অ্যামাজনের হবে, এইটা অ্যামাজন বেশি প্রায়োরিটি দেয় যে আমার কাস্টমার আমার মানে গুডউইলটা নষ্ট না করে। এই জন্য যাতে গুডউইল যাতে ওদের নষ্ট না হয় সেই জন্য সে মনিটরিং করে আপনার উপরে, কারণ আপনাকে যত স্ট্রিক্ট রাখবে আপনি তত ভালো সার্ভিস দিবেন, কাস্টমার তত হ্যাপি হবে, অ্যামাজনের গুডউইল বাড়বে। মানে আমরা কিন্তু কাজ করছি আমাদের জন্য, বাট ইনফ্যাক্ট পরোক্ষভাবে আমরা কাজ করছি অ্যামাজনের জন্য। হ্যাঁ, অ্যামাজনের গুডউইলটা আমরা রক্ষা করছি। আচ্ছা ভাই, অ্যামাজনের যে ফিটা এটা কি রিডিউস করার কোনো সিস্টেম আছে? মানে যেমন কত এই অ্যাকাউন্টে দেখলাম কত 1600 সামথিং নিয়েছে আর কি। এটা না, অ্যামাজনের ফিস তো 15% ফিক্সড, এটা তো কোনো উপায় নাই। এখন আপনি একটু ফোন টোন করে দেখবেন নাকি, চিন্তা ভাবনা করেন? না আপনি আগে মনে হয় যদি আমি ভুল না করে থাকি ওই অ্যামাজনে ওদের কাছে কি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে রিডিউস করে এরকম একটা কিছু শুনছিলাম আর কি জন্য। না ভাইয়া, ওদের এটা হচ্ছে 15% আর ইসের জন্য এফবি এর জন্য 25%। ওরা তো মানুষের টাকা দিয়ে তো ওরা সবকিছু করে ফেলতেছে এখন। আচ্ছা ভাই, কি ঢুকতে পেরেছে নাকি? ভাই আমার স্ক্রিন দেখা যায়, আমি তো শেয়ার দিছি। শেয়ার দিয়েছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি না কেন? ঠিক ভাই, আপনারটা স্টপ করতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে। আমি তো স্টপ করেছি। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন আনাস ভাই। আমার স্ক্রিন শেয়ার কি আছে এখনো? হ্যাঁ এটা কিভাবে অফ করব বুঝলাম না। আমি তো অফ করে দিয়েছি নাকি? না, ওই দেখাচ্ছে আপনি আছেন তো উপরে মিডিলে থাকার কথা স্টপ শেয়ারিং। আচ্ছা দাঁড়ান আমি দিই।
আমি তো বন্ধ করে দিয়েছি সম্ভবত। ওকে ফাইন, চলে আসছে দেখছেন। ওকে এটা ভাইয়া আপনি আপনার ইসে যান, আপনার রিপোর্টে যান। হ্যাঁ রিপোর্টে গিয়ে পেমেন্টে যান। ওকে এখন আস্তে আস্তে একটু নিচে যান। আচ্ছা এখন আপনি দেখেন একদম নিচে যান, ট্রান্সফার, এই যে এখানে ট্রান্সফার, হ্যাঁ ট্রান্সফার $1,947, শিডিউল হচ্ছে 11/16। গুড। আপনার দেখেন আপনার যে কাজটা আমরা করেছি, আমাদের টিম কিন্তু আপনার জন্য আসলে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। ও আপনাদের খুব তাড়াতাড়ি শিপমেন্ট করে দিয়ে ওরা আপনাকে টাকাটা আপনার রিলিজ হয়ে গেছে অলরেডি। আপনার $2,000 অলরেডি রিলিজ হয়ে যাবে 16 নভেম্বর। দ্যাট মিনস আপনি 15 দিনের সার্কেলে কিন্তু টাকাটা একটা পেয়ে যাচ্ছেন। এটা সাধারণত 28-29 দিনে হয়ে যায় এটা হতে হতে। হাউএভার এই অ্যামাউন্টটা কিন্তু আপনার বাড়তেও পারে আবার। জি ভাই, ওগুলো সব বিয়া হয়ে গেলে তখন হ্যাঁ, এটা আপনার প্রথম 500 ছিল, তারপর এখান থেকে এখন 2000 আসছে বাড়তে বাড়তে। রাইট। এবং যখন আপনি এটা এখানে ই করবেন, কি বলে এখানে যে অ্যামাউন্টটা ফাইনালি শো করবে, আপনি একটু উপরে গিয়ে দেখেন ফান্ড অ্যাভেলেবেল নামে একটা অপশন আছে। হ্যাঁ এই জায়গাটায় আপনি দেখবেন যে ওই অ্যামাউন্টটা শো করতেছে। যেমন আপনার টোটাল ব্যালেন্সের ঘরে দেখেন $9,586। এই 9,500 হচ্ছে আপনার এ পর্যন্ত অ্যামাজন আপনার সেল করার পরে এই টাকাটা অ্যামাজনের অ্যাকাউন্টে আছে। হয়তো বেশি সেল করছে কিন্তু এখন পর্যন্ত অ্যামাজনের অ্যাকাউন্টে আপনার এই টাকাটা আছে। এখান থেকে ওরা আপনাকে যে অ্যামাউন্টটা দিবে তখন ফান্ডস অ্যাভেলেবেল যে ঘরটা আছে ওই ঘরে ওইটা অ্যাভেলেবেল দেখাবে। অ্যাভেলেবেল দেখানোর পরে আপনার যে ডেটটা থাকবে ওই ডেটে গিয়ে আপনি রিকোয়েস্ট পেমেন্টের একটা ঘর অপশন আছে দেখেন, ওই রিকোয়েস্ট পেমেন্টে গিয়ে আপনি যদি ক্লিক করেন তখন আপনার পেমেন্টটা এখন ওইটা অ্যাভেলেবেল হবে না, বিকজ ওখানে কোনো অ্যামাউন্ট নেই বা ডেটও আসেনি। তো ওইটা অ্যাক্টিভ হলে আপনি রিকোয়েস্ট পেমেন্টে করতে পারেন, অথবা না করলেও আপনার যে ডেট থাকবে যেমন 16 নভেম্বর আপনার অটোমেটিকলি অ্যামাউন্টটা আপনার ঘরে চলে যাবে, মানে আপনার ব্যাংকে চলে যাবে, আপনার কোনো কিছুই করতে হবে না। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আপনার অ্যামাজনের যে সব ট্রানজেকশন অ্যামাজনের সঙ্গে হচ্ছে সমস্ত নিজাম ভাইয়ের মাইক্রোফোন অন, আমরা শুনতে পাচ্ছি না। আমার ওই নিজাম ভাইয়ের মনে হয় অন। আচ্ছা অ্যামাজনের সাথে আপনারা যত ট্রানজেকশন করবেন সমস্ত ট্রানজেকশনের যত টাইপের রিপোর্ট আছে সমস্ত কিছু আপনারা এই জায়গাটায় শো করবে। এভরিথিং, কয় টাকা রিফান্ড হয়েছে, কেন হয়েছে, অ্যামাজন কত টাকা ফিস নিয়েছে 15%, হ্যাঁ আপনার 11 টাকা আপনার রিফান্ড এক্সপেন্সেস গেছে, আদার্স আপনার 39.99 আপনার এই মাসের জন্য কেটেছে, শিপিং কস্ট বাবদ এত টাকা গিয়েছে। এইভাবে আপনাকে টোটাল হিসাবগুলো আপনি এখানে সবকিছু পেয়ে যাবেন। এরপরে যখন আপনার একটা সার্কেল কমপ্লিট হবে তখন আপনাকে প্রিন্ট স্টেটমেন্টে গিয়ে আপনি নিচে যে প্রিন্ট স্টেটমেন্ট আছে হ্যাঁ ওখানে গিয়ে আপনি আপনার স্টেটমেন্ট গুলো প্রিন্ট করে দেখতে পারবেন যে আপনার কয়টা সেল হয়েছে, কোন জায়গায় কবে কি সেল হয়েছে, কয় টাকা প্রফিট হয়েছে ওইটা দেখবেন না, বাট আপনার ট্রানজাকশন কত টাকা ট্রানজাকশন হয়েছে এইগুলো সব আপনারা দেখতে পারবেন। সো আপনার পেমেন্ট রিলেটেড যে কোনো কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, যে কোনো ধরনের ট্রানজাকশন। এবং এইটা শুরু থেকে আজকে থেকে আপনি 10 বছর পরে গিয়েও আজকের ট্রানজাকশন যদি দেখতে চান সেটাও আপনি দেখতে পারবেন। স্টেটমেন্টে গিয়ে আপনি যদি ডেট ক্লিক করেন তখনই আপনি ওই সেটেলমেন্টের পিরিয়ডের যত ট্রানজাকশন আছে সব দেখতে পাবেন। আপনি ভাইয়া উপরে দেখেন একটা সেটেলমেন্ট পিরিয়ড নামে একটা অপশন আছে, না নিচে যান একটু নিচে, হ্যাঁ মিডল একটা ইয়ে আছে, রাইট, সেটেলমেন্ট পিরিয়ড। এই পিরিয়ডটা হচ্ছে আপনার মানে এই পিরিয়ডের ভিতরে যে টাকাটা ডিসবার্স হবে ওই পিরিয়ড আপনি যদি এখান থেকে সিলেক্ট করে দেন ওই পিরিয়ডের যত ট্রানজাকশন আছে এভরি ট্রানজাকশন আপনি দেখতে পাবেন এবং প্রিন্ট নিতে পারবেন। আপনার যদি কোনো কিছু দেখতে ইচ্ছা করে, কোনো স্ক্রুটনি করতে ইচ্ছা করে ওইটা আপনি দেখে ওখান থেকে প্রিন্ট নিতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট রিলেটেড যত টাকা পয়সা যাবে আসবে সবকিছু এখানেই আপনি পাবেন, এভরিথিং, সমস্ত হিসাব নিকাশ এখানে পাবেন। তো আপনার আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে ট্রান্সফার অ্যাভেলেবেল হয়ে গেছে অলরেডি 2000। আই হোপ এটা আরো বাড়বে, হয়তো বা 16 তারিখের ভিতরে আরো বাড়তে পারে। আরেকটা জিনিস দেখেন আপনার এই যে অ্যাকাউন্ট লেভেল রিজার্ভ একটা ইয়ে আছে, হ্যাঁ এইটা অনেকেই প্রশ্ন করে যে এইটা কি। এটা হচ্ছে যেমন দেখেন আপনার টোটাল ব্যালেন্স হচ্ছে $9,586, ওখান থেকে আপনাকে ডিসবার্স করছে $1,947, বাকি যে অ্যামাউন্টটা আছে ওইটা হচ্ছে অ্যাকাউন্ট রিজার্ভ। এই অ্যাকাউন্ট রিজার্ভটা হচ্ছে যে আপনার অ্যামাজনে আপনার টাকাটা অ্যামাজনের কাছে এখন এইটুকু জমা আছে। এখান থেকে যখনই একটা কাস্টমার ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে 7 দিন পর্যন্ত
আপনার অ্যাকাউন্টে টাকাটা হোল্ড করে রাখবে অ্যামাজন। 7 দিন পরে এখান থেকে আপনার টাকা রিলিজ করতে থাকবে। সো এই সাইকেল অনুযায়ী যখন আপনার এভাবে অর্ডার হবে, যখন 7 দিন হবে, ওখান থেকে টাকা আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। ওই অ্যামাউন্টটা হচ্ছে অ্যাকাউন্ট রিজার্ভ। এরকম যদি হয়, যেমন আপনার যদি এখন আমরা অর্ডার বন্ধ করে দিয়েছি, আর কোনো অর্ডার নিব না, তখন আপনার একসময় দেখবেন যে অ্যাকাউন্ট রিজার্ভ 0 হয়ে যাচ্ছে, আপনার এই সমস্ত টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি নিউ অর্ডার। সো একসময় এটা হয়তো 1500 বা 300 এরকম হয়ে যেতে পারে, বা হয়তো নাও থাকতে পারে, 0 হয়ে যেতে পারে, সমস্ত টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সো আপনাদের টাকা নিয়ে আপনাদের কখনোই কোনো এত বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। যদি কোনো খারাপ কিছু না ঘটে, তাহলে আপনাদের সমস্ত টাকা আপনারা 1 মাসের ভিতরে 2 বার পেয়ে যাওয়ার চান্স থাকবে। আচ্ছা ভাইয়া, জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমি যদি এইভাবে আপনার সঙ্গে মানে টিমে যদি ধরেন 1 ইয়ার আমি থাকলাম, হ্যাঁ, এখন আমার এভারেজ মানে প্রফিটটা কিরকম হতে পারে? কারণ আমাদের এখানে তো ধরেন ইনকামের উপর ডিপেন্ড করে অনেক কিছু নির্ভর করে, যেমন ইন্স্যুরেন্স, তারপরে অনেক কিছু বেনিফিট গুলা, সেটাই মানে তাহলে একটা এস্টিমেশন থাকতো আমার। ওকে, আপনি এখন একটা সহজ জিনিস একদম ক্যালকুলেশনটা বলি। যেমন ভাই $10,000 ইনভেস্ট করেছে, ওনার $1500 প্রফিট হয়েছে। এখন উনি যদি আবার $10,000 ইনভেস্ট করতো, যদি এই মাসে উনি আরো পারতো, তাহলে উনি হয়তো আরো $10,000-20,000 করতো। সো সে যদি আরো $20,000 ইনভেস্ট করতো বা করার স্কোপ আছে যদি থাকে, তাহলে সে ওই প্রফিটের পরিমাণটা 1500 ইন্টু মাল্টিপ্লাই করেন 3, তো 3 মাল্টিপ্লাই করলে $4,500 হয়, তাই তো? এটা হচ্ছে মানে আপনার ইন অ্যান অ্যাভারেজ ধরলাম। এখন যদি আপনি চান যে আপনার 100,000 আছে, আপনি ইনভেস্ট করবেন, এটা আমাদের সাথে মানে প্ল্যান করতে হবে এইভাবে। আপনি যদি বলেন যে হ্যাঁ, আমাকে যদি আপনি পার্সোনালি বলেন যে আমি $50,000 এই মাসে ইনভেস্ট করব, আমি আপনাকে মানে আমরা আপনাকে আপনার অ্যাকাউন্ট ওইভাবে সেট আপ করবো এবং ওইভাবে প্রোডাক্ট লিস্টিং করব, যাতে করে আপনার $50,000 ফুল 1 মাসে সেল করা যায়, এবং ওখান থেকে আমরা অ্যাটলিস্ট আপনি ধরে রাখেন যে $5,000 প্রফিট আসবে অ্যাটলিস্ট। আপনি যদি 100,000 করেন, $10,000 প্রফিট আসবে। এটা মানে এটা ডিপেন্ড করবে আমার ইসের উপরে, ব্যালেন্স। রাইট। আপনি যদি বলেন যেভাবে বলবেন আমরা ওইভাবে করব। আমি আপনাকে সর্বোচ্চ আমরা যদি মানে এভরিডে 10,000-12,000 সেল দিতে পারবো, ইভেন এর চেয়ে বেশি। আপনার যদি টাকা থাকে আমাকে বলবেন, আমি 10-20,000 এভরিডে করে দিতে পারবো, সমস্যা। 50,000 আপনার মান্থলি 5,000 প্রফিট। সরি, বুঝতে পারিনি। 50,000 ইনভেস্ট করলে মান্থলি 5,000 মতো প্রফিট আসতে পারে। উইকলি আপনি যদি উইকলি 50,000 ইউজ করেন, অবশ্যই 5,000 পাবেন উইকলি, রাইট? আচ্ছা, দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, খুব সিম্পল একটা এক্সাম্পল বলি। আপনারা যদি কেউ ক্যাশ টাকায় বাড়ি কিনেন, লাইক বাফেলোতে গিয়ে একটা বাড়ি কিনলেন হচ্ছে $80,000 দিয়ে বা $60,000 দিয়ে, অথবা পেনসিলভেনিয়ায় ওই যে আপার ডারবি টারবি এইসব জায়গায় বিভিন্ন জায়গায় অনেক সস্তায় বাড়ি পাওয়া যায়, $60,000-70,000 দিয়ে পাওয়া যায়। তো আপনি একটা বাড়ি কিনলেন $60,000 দিয়ে, ক্যাশ টাকা দিয়ে কিনলেন। তো কেনার পরে এটা আপনি সর্বোচ্চ কত টাকায় ভাড়া দিতে পারবেন বলেন তো? 1200-1500, ম্যাক্সিমাম 1,500, নট মোর দ্যান দ্যাট। এবং এই 1,500 দেওয়ার পরে আপনার কিন্তু আরো এক্সপেন্সেস আছে অনেক। আপনার ট্যাক্স দিতে হবে, আপনার হচ্ছে আরো টুকটাক কিছু বাড়ির আনুষঙ্গিক খরচ থাকে, ওটা দিতে হয়। আপনার হয়তো ওখান থেকে আরো 200 চলে গেল, তো আপনি $1,300 প্রফিট করলেন। কত ইনভেস্ট করেছেন? $60,000, প্রফিট করেছেন $1,300। সো এটা যদি ওইভাবে ক্যালকুলেশন করেন, এখানে কিন্তু প্রফিট মার্জিন ভালো। এটা গেল একটা আপনার পারচেসের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনার প্রপার্টির ভ্যালুয়েশন বাড়বে, কিন্তু ওইসব প্রপার্টি যেগুলো আপনারা কিনবেন ওইসবের ভ্যালুয়েশন অত বেশি বাড়ে না, যেটা আপনার এই ক্যাশ ফ্লোতে যেটা হয়। হাউএভার, আরেকটা জিনিস আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলছি, যারা এখানে অনেকে আছেন যারা ক্রিপ্টোকারেন্সি বা আদার্স স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, আপনারা হয়তো আমাকে অনেকে অনেক কিছু বলতে পারেন যে আপনারা কি মানে শেয়ার মার্কেট অনেক ভালো, আপনি জানেন না। আমার নলেজ আছে শেয়ার মার্কেট সম্বন্ধে, আমি ইভেন আমার শেয়ারও আছে। বাট আমি আপনাদেরকে এইটুকু এশিওর করতে পারি, শেয়ার মার্কেটের চেয়ে এখানকার ইনভেস্টমেন্ট মোর সিকিউরড এবং মোর প্রফিটেবল। আপনারা যদি ইন দ্য লং রান থাকেন তাহলে বুঝতে পারেন। শেয়ার মার্কেটে আপনার প্রফিটের যেমন সম্ভাবনা আছে, আপনার লস হওয়ারও চান্স আছে। আপনি কিন্তু রাতে ঘুমাতে পারেন না যে আমার কালকে কি হবে, এই লস হয়ে গেল, এই সূচক নিচে নেমে গেল, এই এটা হবে ওইটা হবে। কিন্তু আপনার কিন্তু অ্যামাজনের প্রোডাক্টের দাম কমে আপনার লস হবে এরকম কোনো চান্স নেই, বিকজ
আপনি আগে অর্ডার পাচ্ছেন, তারপর আপনি সেল করতেছেন। এর চেয়ে আর মজা কিছু আছে বলেন? আপনি আগে দেখতেছেন আপনার কয় টাকা লাভ হচ্ছে, তারপরে কিন্তু আপনি অর্ডার প্লেস করতেছেন। সো মানে অন্যান্য দিক কম্পেয়ার করলে এটা কিন্তু ভালোই প্রফিটেবল, যদি আপনারা সুন্দর করে এটাকে মেনটেন করে করতে পারেন আর কি। আমার একটা প্রশ্ন আছে, এই যে অ্যাকাউন্টে দেখাইতেছেন, এটা কি মানে লাইক সাপোজ এটা প্রাইমারি ধরেন আমরা নতুন অ্যাকাউন্ট, তো এখন ধরেন 1500 রিচ করলো, তাহলে কি নেক্সট 3 মান্থ কি অ্যাকাউন্ট এভাবে হোল্ড থাকবে নাকি? নো 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 নট 3 মান্থ। আপনার এই মাসে আমরা আর সেল করবো না অ্যাকাউন্টে, আবার সামনের মাসে গিয়ে আবার 1500 পর্যন্ত সেল করবো, মানে 1500 পর্যন্ত প্রফিট করবো। আচ্ছা, মান্থলি তাহলে বলছেন, রাইট? এটা হচ্ছে প্রথম 3 মান্থের জন্য। তারপরে হচ্ছে আপনি উইকলি বলতে পারেন। আপনি যদি উইকলি বলেন যে আমাকে 100,000 সেল করে দেন, আমি আপনাকে এভরিডে 20,000 25,000 করে সেল করে দেব এভরিডে। ওকে, থ্যাংক ইউ। সো আপনি টাকার রেডি হন, আমি আছি। ওকে, আজকে আমরা এরকম একটু হালকা ডিসকাশনই করলাম, আর তেমন কোনো ডিপ ডিসকাশনে গেলাম না। এক হচ্ছে প্রথম থেকেই একটু আপনাদেরকে বলে রাখি যে আপনারা অ্যাকাউন্টের লগ ইন করার ব্যাপারে যে জিনিসগুলো বলেছে ওইগুলো একটু খেয়াল রাখবেন। আর কারো কোনো প্রবলেম অ্যারাইজ করলে, যেগুলো কোনো সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না বা হয়তো বুঝতেছেন না, আমাকে জানাবেন। বাট অ্যাকাউন্টে যদি কোনোভাবে লগ ইন কেউ না করতে পারেন, সেকেন্ড টাইম দয়া করে আর চেষ্টা করবেন না, প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করলাম। সেকেন্ড টাইম কেউ আবার লগ ইন করার চেষ্টা করবেন না। একবার যদি না পারেন একটু ওয়েট করবেন, 1 ঘন্টা পরে হোক বা 2 ঘন্টা পরে, তারপর ট্রাই করবেন। সেকেন্ড টাইম যদি না করতে পারেন লগ ইন, অ্যাটলিস্ট আমাকে জানাবেন যে প্রবলেম হচ্ছে। কারণ আপনাদের ওই বারবার অ্যাটেম্প্ট নিলে ওরা কিন্তু আপনাকে ওইটা হোল্ড করে দিতে পারে, ব্লক করে দিতে পারে, তখন কিন্তু আপনি আরো প্রবলেম করে যাবেন। সো এই ব্যাপারে খুব কেয়ারফুল থাকবেন। আদার্স তেমন কোনো আসলে সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে প্রথম 3 মাস অ্যাকাউন্টটাকে একটু মনিটরিং করা, যার জন্য আমরা সেল কম করব, সবকিছু কম করব। আফটার 3 মান্থ আমরা আপনাদের অ্যাকাউন্ট খুব ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। যে যত সেল করতে চান বলবেন, সেল করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি কিছু কথা বলছি আপনাদেরকে, আমি রেকর্ডিংটা স্টপ করে দিই।